Assalamu alaikum everyone. So I guess we are live now. Please let me know if you can see me clearly and আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এই দুটো জিনিস একটু আমাকে জানান কাইন্ডলি। We'll take some moment. আমরা হচ্ছে কিছু সময় নিব and then আমরা স্টার্ট করব যাতে আস্তে আস্তে সব আমাদের সাথে একটু জয়েন করতে পারে। তো আপনারা যারা জয়েন্ট আছেন কাইন্ডলি আমাকে একটু বলবেন যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। প্লিজ এই জিনিসটা একটু এনশিওর করেন, তাহলে আমি কনফিডেন্টলি নেক্সট স্টেপস গুলা ডিসকাস করতে পারি, নেক্সট জিনিসগুলো নিয়ে হচ্ছে গিয়ে কথা বলতে পারি। সো লেট মি নো দ্যাট সাউন্ড অ্যান্ড এভরিথিং সবকিছু ক্লিয়ার আছে কিনা। Am I audible, everyone? Okay, thank you on here for confirming. আমি জানি না আপনারা ছোট্ট এতটুকু জিনিস কেন আমাকে একটু কনফার্ম করেন না যে আমি হচ্ছে আপনারা আমাকে আমার মানে সাউন্ডটা ক্লিয়ারলি পাচ্ছেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ এনিওয়েজ আজকের যে হচ্ছে সেশনটা আমি আগেই বলেছিলাম দ্যাট ইটস নট লাইক দ্য রেগুলার সেশন যে আমরা হচ্ছে বসে বসে কোনো এমসিকিউ সলভ করবো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করবো, এরকম ক্লাস আমরা করেছি এবং আমরা ফার্দার এরকম ক্লাসেস আরো করবো। বাট আজকের ক্লাসটা ইজ মোর লাইক আ ডিসকাশন যে আমি আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আমি কি কি প্রবলেম ফেস করেছিলাম, কিভাবে আমি ওগুলো হচ্ছে ওভারঅল ওভারকাম করেছি অ্যান্ড এভরিথিং। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো যে কি প্রবলেমস আপনারা ফেস করতে পারেন বা আপনারা কমনলি যে প্রবলেম গুলো ফেস করেন সেগুলো কিভাবে ওভারকাম করে আপনি একটা ভালো হচ্ছে স্কোর পাবেন। এবং এর সাথে আমি কিছু ট্র্যাপস নিয়েও কথা বলবো অবশ্যই, লিসনিং এ যে হচ্ছে কমন কিছু ট্র্যাপস থাকে, এমসিকিউ বলেন বা আদার্স যে হচ্ছে কোশ্চেন টাইপ গুলো আছে সবকিছুতে। এবং সেগুলোর আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইলও দিয়ে দিব। আমি আজকের সেশনের জন্য একটা পিডিএফ ফাইল তৈরি করেছি, তো আপনারা ক্লাসের শেষে পিডিএফ ফাইলটাও পেয়ে যাবেন। আমরা যদি একটু জাস্ট একটা ওভারঅল গো থ্রু করি যে আমরা আজকে আসলে কোন কোন টপিক গুলো কভার করছি, ঠিক আছে? তো আমরা আজকে যে টপিক গুলো কভার করছি তার মধ্যে একদম শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আমরা সাধারণত কোন ধরনের ট্র্যাপস পেয়ে থাকি, আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ সেই ট্র্যাপস গুলো কিভাবে হচ্ছে ওভারকাম করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তারপরে আমাদের ডিসকাশনে থাকবে হচ্ছে ম্যাপে কিভাবে আপনি একটা ভালো নাম্বার পেতে পারেন, ম্যাপে কোন জিনিসগুলো আপনার হচ্ছে কভার করা উচিত, এরকম করে এমসিকিউ ম্যাচিং ইনফরমেশন সবকিছু নিয়ে হচ্ছে ডিসকাশন থাকবে। এন্ড ইয়েস, আপনারা এই পিডিএফ ফাইলটা অবশ্যই পেয়ে যাবেন। আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করতে হবে ফর দ্য পিডিএফ, যাতে করে আমরা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে ইনবক্সে সেটা শেয়ার করে দিতে পারি। ওকে, সো দ্যাটস an ওভারঅল আইডিয়া যে আজকে আমরা কি কি আসলে কভার করতেছি এন্ড এভরিথিং। সো এগেন যেটা বললাম দ্যাট এটা কোনো পার্টিকুলার টপিক বেসড কোনো সেশন হবে না। সেশনে আমরা ওভারঅল সবকিছু নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাস করবো। ওকে, এন্ড আপনাদের কোশ্চেনের অ্যান্সারও করবো। আমি লাস্ট দিন যখন পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একটা একটা করে আগে হচ্ছে স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে লিসেনিং ওভারঅল একটা আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। লিসেনিং এর ওভারঅল একটা আইডিয়া যদি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাহলে আমি যে কমন জিনিসগুলো বলবো যেটা আপনাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে লিসেনিং এর পার্ট 1 আর 2 এর সাথে 2 এর জন্য আপনার যে প্রিপারেশন, পার্ট 3 আর 4 এর জন্য আপনি যদি সেম ভাবে প্রিপারেশন নেন
তাহলে কিন্তু আপনার পার্ট 3 এবং 4 এর ডেভেলপমেন্ট হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস, ওকে? পার্ট 1 আর 2 হচ্ছে আমাদের লাইক সোশ্যাল স্কিল, সোশ্যাল লাইফে, ডে টু ডে লাইফে আমরা যেরকম হচ্ছে কথাবার্তা বলে থাকি আমাদের সেগুলো আছে। এবং পার্ট 3 এন্ড 4 এ আমাদের হচ্ছে গিয়ে একাডেমিক স্কিল হচ্ছে গিয়ে টেস্ট করা হয়। তো আমরা একাডেমিক যে ভোক্যাব গুলো আছে সেগুলো যদি না শিখি, তাহলে কিন্তু আমরা পার্ট 3 এবং 4 এ কি করতে পারবো না, ভালো করতে পারবো না। তো আমাকে এই জিনিসটা খুব ভালো করে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আমি পার্ট 1 আর 2 এর জন্য কিভাবে প্রিপেয়ার করছি নিজেকে, এবং পার্ট 3 আর 4 এর জন্য আমরা কিভাবে প্রিপেয়ার করছি। দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড রিমেম্বার। সেকেন্ড থিং যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পার্ট 3 এবং 4 এ অডিওর স্পিড কিন্তু বেড়ে যায়, এটা আমাদের সবার জানা উচিত। এবং এই জন্য স্পেসিফিক ভাবে আমরা যেন পার্ট 3 এবং 4 এ ভালো করতে পারি, এই জন্য আমাদের আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের অবশ্যই বিবিসি নিউজ শোনা উচিত। ঠিক আছে? বিবিসি নিউজ আমাদেরকে হচ্ছে আজকে শুনতে হবে। আমরা যদি বিবিসি নিউজ, আচ্ছা আমি আপনাদের কিছু কনফিউশন আসলে ক্লিয়ার করি, অনেকেই জুম লিংকের কথা বলছে। আজকে আমি জুম লিংক শেয়ার করি নাই আসলে, এবং আমি এটা শুরুতেই বলেছিলাম, আমি যখন আজকের সেশনের পোস্টার দিয়েছি বা আজকের সেশনে যখন ওভারঅল আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছি, সেখানে আমি বলেছি যে এটা আসলে কোনো ক্লাস না। ওকে? সো যেহেতু এটা কোনো ক্লাস না, আমি এখানে পার্টিকুলারলি বা স্পেসিফিক ভাবে আপনাদেরকে ওরকম কোন টপিক ধরে ধরে যেখানে আপনাকে নোট করতে হবে সামথিং এরকম কিছু বলছি না। আমি এখানে জাস্ট একটা ওভারঅল আইডিয়া এবং আমার জার্নিটা, যে কিভাবে আমি ব্যান্ড 9 পেয়েছিলাম লিসনিং এ, আর আপনারা যেগুলো ফলো করতে পারেন সেই বেসিক জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলছি। তো আপনারা এই বেসিক পয়েন্ট গুলা ফলো করার চেষ্টা করবেন, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ছোটখাটো নোটও আপনারা নিতে পারেন। সো ইট উড বি অ্যান ওভারঅল আইডিয়া। এখানে আমরা আসলে ওরকম ধরে ধরে কোনো আমি স্টেপস বা কোশ্চেন সলভ করাচ্ছি না, যার কারণে আজকে একটু জুম লিংকটা দেওয়া হয়নি। ঠিক আছে? ট্র্যাকস গুলো নিয়ে যখন কথা বলবো আমি তখন স্লাইড শেয়ার করবো। সো আজকে সবাই অ্যাকচুয়ালি আমরা আমরা জিনিসটাকে ফেসবুক লাইভের মধ্যেই আসলে কি করেছি, রাখার চেষ্টা করেছি। ঠিক আছে? সো আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করি। আমি আজকে সেশনটাকে কয়েকটা স্টেপে ডিভাইড করেছি। তো আমরা কয়েকটা স্টেপে জিনিসটা হচ্ছে কমপ্লিট করি, এন্ড আপনাদের কোশ্চেন গুলো আপনারা হচ্ছে কি জানাতে থাকেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আপনারা আজকে আমাকে বলেন যে আপু আমার এই সেকশনটাতে সমস্যা হয়, আমার এই জায়গাটাতে সমস্যা হয়, আমার ওই জায়গাটাতে সমস্যা হয়। আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে সেশনটা রেখেছি, যে আপনারা কি কি প্রবলেম ফেস করেন। আমরা তো ক্লাস করতেছি, লিসেনিং এর ক্লাসে আমরা বেশ কয়েকটা করেছি, রিডিং ক্লাস আমরা বেশ কয়েকটা করেছি, বাট ক্লাসের সাথে সাথে এট দ্য সেম টাইম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভিং সেশন। যে আপু আপনি তো আমাকে অনেক পড়ালেন, তারপরে কি, আমি তো তাও প্রবলেম ফেস করতেছি। তো টক অ্যাবাউট দোজ থিংস ইন জেনারেল। আই হোপ উই আর ক্লিয়ার, রাইট? যে আমরা আজকে সেশনটা কেন করতেছি। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আইরিনা অসমাপ্ত গল্প আছে, আমি জানি না আসলে যে ভাইয়া না আপু। এনিওয়েজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, লেটস কন্টিনিউ। আমি প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, একদম ফার্স্টে একটা একটা করে বলি। তো আমার হচ্ছে ফার্স্ট যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা থাকবে লিসনিং এ, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে? আমার কাছে মনে হয় যে লিসেনিং এ পার্ট 1 আর 2 তে অনেকেই ভালো করে, এন্ড তারপরে পার্ট 3 আর 4 এ ভালো করে না। তার মেইন একটা রিজন হচ্ছে তারা কনসেন্ট্রেট করতে পারে না বা ফোকাস ধরে রাখতে পারে না। আপনি কি প্রবলেমটা ফেস করেন যে আপনি ফোকাস ধরে রাখতে পারেন না বা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন না? আচ্ছা, পার্ট 4 এ যেখানে এস থাকে সেটা বুঝে না, এটা নিয়ে বেশ কয়েকটা স্ট্র্যাটেজি আছে, উইল টক অ্যাবাউট দ্যাট। এমসিকিউ, 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 ইয়েস। এমসিকিউ বিগেস্ট প্রবলেম। এমসিকিউ নিয়ে আজকে ম্যাক্সিমাম ডিসকাশন থাকবে। Yeah. যে মাহমুদা আপু আমাকে বলছে, যে আমাকে কনফার্ম করছে যে আপু কনসেন্ট্রেশন থাকে না লাস্ট পর্যন্ত, আমরা ফোকাস ধরে রাখতে পারি না। তো চলেন এটা দিয়ে পারি না। তো চলেন এটা দিয়ে হচ্ছে শুরু হবে, কারণ আমাকে অ্যান্সার বের করা, ট্র্যাপস ধরা, স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করা, এই সব কিছুর জন্য প্রথমে তো ফোকাস থাকতে হবে।
আমার অডিও চলতেছে আর আমি মনোযোগী দিতে পারতেছি না, তাহলে আমি ভুল বের করব কোথা থেকে, আমি হচ্ছে গিয়ে ট্র্যাক ধরবো কোথা থেকে, কোনো কিছুই আমার হবে না যদি কিনা আমি হচ্ছে ফোকাস ধরে রাখতে পারি না পারি। তাহলে এবার আমি একটু কথা বলি যে আপনারা ফোকাস ধরে রাখার জন্য আসলে কি করবেন। ফোকাস ধরে রাখার জন্য একটা জিনিস যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এন্ড যেটা আমরা সবাই অ্যাকচুয়ালি মিস করি, সেটা হচ্ছে টেস্টের পাশাপাশি রেগুলার ইংরেজি শোনার অভ্যাস করা। ঠিক আছে, টেস্ট দেওয়ার পাশাপাশি আপনাদেরকে রেগুলার ইংরেজি লিসেনিং এর অভ্যাস করতে হবে। এন্ড কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা শুনবেন। যেমন মনে করেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টেক টক শুনবেন এবং হচ্ছে টক শোজ দেখবেন। কোন ধরনের টক শোজ আপনি হচ্ছে দেখবেন সেটার একটা আইডিয়া হচ্ছে আমি দিচ্ছি। এই টক শো গুলো আপনারা হচ্ছে গিয়ে শোনার ট্রাই করবেন। আই হোপ স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে আই হোপ। আচ্ছা, হ্যাঁ ব্ল্যাক ছিল। আই হোপ এখন এখন ক্লিয়ার আছে। ইটস ভিজিবল নাও। আচ্ছা, তো এই যে হচ্ছে গিয়ে যেই কয়েকটা সাইটের কথা আমি বলেছি, সেই সাইট গুলো আমরা হচ্ছে গিয়ে ফলো করব। তো আমাদের একদম ফার্স্টে আছে টেড টকস বা টেডের টক। আমি তো প্রত্যেক দিনই একটা একটা করে হচ্ছে গিয়ে টেড টকের মনে করেন হচ্ছে ভিডিও আপনাদের সাথে লিংক আস্তে আস্তে শেয়ার করতেছি। বিকজ এই জায়গাটা ছাড়া বা এই পার্টটুকু ক্লিয়ার করা ছাড়া আপনি পার্ট 3 এবং পার্ট 4 একদমই কি করতে পারবেন না, ক্লিয়ার করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই পার্ট এবং পার্ট 4 ভালো করতে হলে টেকটক শুনতে হবে। এখন আমি যেটা বলবো যে কথা ছিল মেনলি যে আমরা ফোকাস কিভাবে ধরে রাখবো, রাইট? সো ফোকাস ধরে রাখার জন্য আমাদের মেনলি যেটা করতে হবে, প্রত্যেক দিন 1 ঘন্টা করে টেকটকস বা এই যে যে পডকাস্ট চ্যানেল গুলোর কথা আমি বলেছি সেগুলো আপনাদেরকে হচ্ছে কি শুনতে হবে। এখন কথা হচ্ছে আমি 1 ঘন্টা কেন শুনবো? দেখেন, আমরা যখন হচ্ছে কি লিসনিং সলভ করতেছি, আমাদের লিসনিং টেস্টটা কিন্তু 30 মিনিটস। তো দেখা যায় যে আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদের ডেইলি বড় জোর 10 মিনিট 20 মিনিট বা কেউ কেউ এরকম আছেন যে যাদের একদমই ইংরেজি শোনা হয় না, রাইট? তো আমরা যখন হচ্ছে 10-20 মিনিট কাজ করতেছি, আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে আমি পরবর্তীতে 1 ঘন্টা কি করতে পারবো, কাজ করতে পারবো। আমি যখন 10 মিনিট কাজ করতেছি, আমি যখন কোন একটা কম্পিটিটিভ জায়গায় যাব, আমি 10 মিনিটই কাজ করতে পারবো। এবং এই 10 মিনিট করাটা আমার জন্য অনেক বেশি কি হবে, ডিফিকাল্ট হবে। কিন্তু অ্যাজ আ ক্যান্ডিডেট আমি যদি এটা করি যে আমি নিজেকে প্রত্যেকদিন 1 ঘন্টা করে ইংরেজি শোনাবো, পরবর্তীতে আমার জন্য কিন্তু 30 মিনিটের ইংরেজি শোনাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এই জিনিসটা আমরা বুঝি না। মনে করেন কেউ যখন 10 মিনিটের দৌড়ের প্রস্তুতি নিতেছে, সে কিন্তু 10 মিনিট দৌড়ের প্র্যাকটিস করে না, সে কিন্তু 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টারও দৌড়ের প্র্যাকটিস করে। কেন? কারণ সে যখন নিজেকে একটা এক্সট্রিম লেভেলে প্র্যাকটিস করাচ্ছে, সে যখন নিজে ওই লেভেলটাতে গিয়ে প্র্যাকটিস করতেছে, তারপরে যে 10 মিনিটটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এই সাইকোলজিটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন প্র্যাকটিস করব, আমাদের প্র্যাকটিসটা হতে হবে এক্সটেন্সিভ, যাতে করে মেইন এক্সামটা আমাদের জন্য অনেক বেশি কি হয়, ইজি হয়। আমি যদি 10 মিনিটও ইংরেজি না শুনি, তার মানে আমি 10 মিনিটও ইংরেজিতে ফোকাস ধরে রাখতে পারি না, তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করব যে আমার মেইন এক্সাম যে 30 মিনিটের অডিও দিবে, ওই 30 মিনিট আমি অডিও ধরে রাখতে পারবো? এটা এক্সপেক্ট করা পসিবল না। তাই আমি যদি নিজেকে ভাবে প্র্যাকটিস করাই বা এই হ্যাবিটটা করাই যে আমি 1 ঘন্টা করে ইংরেজি শুনবো এবং আমি ওই 1 ঘন্টা মনোযোগ ধরে রাখবো, তাহলে আধা ঘন্টা আমার মনোযোগ ধরে রাখা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই অ্যাডভাইস আমি আমার সব স্টুডেন্টদেরকে দেই এবং এই অ্যাডভাইসটা আমি আপনাদেরকেও দিচ্ছি। আপনারা সবসময় এই জিনিসটাই ফলো করার ট্রাই করবেন যে প্রত্যেকদিন এখন থেকে হ্যাবিট করেন, আগামীকাল থেকেই পারেন আর না পারেন, কঠিন হোক বোরিং লাগুক, 1 ঘন্টা শোনার চেষ্টা করবেন। আপনি এরকম যখন 1 ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেকদিন শুনবেন এবং জোর করে মনোযোগ ধরার চেষ্টা করবেন,
আধা ঘন্টা মেইন টেস্টটা দেওয়া আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা অবশ্যই কি করবো, মেনটেন করব। আর রেকমেন্ডেড যে সাইট গুলো, সেই সাইট গুলো হচ্ছে টেড টক্স, বিবিসি 6 মিনিট ইংলিশ, লুকস ইংলিশ পডকাস্ট, দ্য ইংলিশ উই স্পিক, এটাও বিবিসি। আর হচ্ছে গিয়ে এই যে কিছু আমরা হচ্ছে গিয়ে টক শো এর কথা বলেছি। এখন দেখেন, এক একটার পারপাস এক এক রকম। প্রথমে কথা বলি টেড টক্স, কেন আমি এটাকে এত বেশি প্রায়োরিটি দিই, বিকজ আমি যে আপনাকে মনে করেন এতগুলো চ্যানেলের সোর্সেস দিলাম, আমি নিজেও ট্রাস্ট মি এতগুলো সোর্সেস ফলো করতাম না। আমি শুধু টক শো শুনতাম একটা, এবং আমি টেড টক শুনতাম প্রতিদিন। আমি কেন টেড টক কে এত সাপোর্ট করি, বা আমি কেন বারবার টেড টক্স এর হচ্ছে গিয়ে কথা বলি, বিকজ আমার পুরো লিসনিং এর জার্নিতে আমাকে যে হেল্প করছে একটা জিনিস, সেটা হচ্ছে টেড টক। আমি অত মুভি দেখা পারসন না। অনেকে মুভি দেখে দেখে ইংলিশ ডেভেলপ করে, অনেকে গান শুনে শুনে ইংলিশ ডেভেলপ করে। আই এম নট আ পার্সন যে অনেক বেশি মুভি দেখতে পছন্দ করে বা গান শুনতে পছন্দ করে। আমার জন্য ওয়ান থিং দ্যাট ওয়ার্ক ইজ টেড টক্স। এখন টেড টক কেন কাজ করে, আমি সাইকোলজিটা যদি আপনাকে বলি, তাহলে আমার মনে হয় জিনিসটা আপনারা আরো বেশি একসেপ্ট করবেন যে টেড টক্স আমরা হচ্ছে গিয়ে কেন শুনবো এন্ড এভরিথিং। টেড টক্স আমাকে কাজ হেল্প করে এই জন্য, ফার্স্টলি লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট টেড টক্স। আর আমাকে প্রত্যেকদিন অনেকে প্রশ্নটা করে যে আপু টেড টক্স কি, টেড টক্স কি, আপনি টেড টক্স নিয়ে এত কথা বলেন, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি। তো টেড টক্স ও টেড টক্স বেসিক্যালি ইউটিউব চ্যানেল, ইজ আ প্ল্যাটফর্ম যেখানে মানুষ এসে তাদের কথা শেয়ার করে। ওকে, তো কারা আছে এখানে? এখানে সায়েন্টিস্টরা আছে, এখানে রিসার্চার্সরা আছে, এখানে রাইটার্সরা আছে, এখানে বিজনেসম্যানরা আছে। মানে বিভিন্ন সেক্টরে যে সাকসেসফুল পিপলরা আছে, সেই সাকসেসফুল পিপলরা আসে, এবং ওই সাকসেসফুল পিপলরা এসে যেই জিনিসটার মাধ্যমে তারা সাকসেসফুল হয়েছে সেই জিনিসটা নিয়ে কথা বলে। তো ফার্স্ট অফ অল, এই জায়গাটাতে আপনি বিভিন্ন ধরনের কথা পান, বিভিন্ন সেক্টরের কথা পান। আপনি এখানে বিজনেস রিলেটেড কথাবার্তা পাবেন, আপনি এখানে সায়েন্টিফিক রিলেটেড কথাবার্তা পাবেন, আপনি এখানে মনে করেন বুকস রিলেটেড কথাবার্তা পাবেন, আপনি এখানে হিস্ট্রি রিলেটেড কথাবার্তা পাবেন। এখন এই কথাবার্তা গুলো আপনার লিসনিং এ কিভাবে হেল্প করে? আমাদের লিসনিং এর যে পার্ট 4টা আছে, পার্ট 4 কি আমাকে বলেন তো? পার্ট 4 হচ্ছে একটা লেকচার, এবং এই লেকচারটাকে বলা হয় একটা একাডেমিক লেকচার। যারা লিসনিং টেস্ট দিতেছেন তারা অবশ্যই নোটিস করছেন যে আমাদের যে বিভিন্ন লিসনিং টেস্ট আসে মেইন এক্সামে, পার্ট 4-এ, সেখানে ওশান বায়োডাইভার্সিটি নিয়ে কথা হয়, কার্বন ডাইঅক্সাইডের মনে করেন ইম্প্যাক্ট নিয়ে কথা হয়, তারপর হিস্ট্রিক্যাল বিভিন্ন মনুমেন্টস নিয়ে কথা হয়। তার মানে পার্ট 4-এ বিজনেস, হিস্ট্রি, সায়েন্স, এই সবকিছুর উপর লেকচার থাকে। এন্ড আমি যদি টেকটক শুনি, সেখানেও আমি সায়েন্স, বিজনেস, হিস্ট্রি সবকিছুর কথাবার্তা পাচ্ছি। তাহলে কাজটা কি হচ্ছে? এটা আমাকে হেল্প কোথায় করতেছে? এটা আমাকে হেল্প করতেছে ভোকাবুলারি লার্নিং এ। আমি যখন টেকটক শুনি, অনেক ওয়ার্ড আমি গিয়ে আমার লিসনিং টেস্টে গিয়ে কি পাবো, ফ্যামিলিয়ার পাবো, আমার জন্য নোন ওয়ার্ডস গুলো কি হবে, চলে আসবে। এবং আমি ভাবে যদি নিজেকে প্রিপেয়ার করতে থাকি, তাহলে পার্ট 4-এর ওই একাডেমিক ওয়ার্ডস গুলো আমাদের জন্য অতটা আর একাডেমিক বা ডিফিকাল্ট মনে হবে না। সো পার্ট 4-এ ভালো করতে হলে, পার্ট 3-তে ভালো করতে হলে টেড টক শুনতেই হবে। ইটস আ মাস্ট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু দ্যাট। এন্ড ট্রাস্ট মি, দুনিয়ার সব বাদ দিয়ে আপনি যদি প্রত্যেকদিন 2টা করে টেড টক শুনেন, এবং টেড টক শোনা না, আননোন ওয়ার্ডস গুলো শিখা, প্রনাউন্সিয়েশন গুলো বুঝা, অ্যাকসেন্ট ধরার চেষ্টা করা, ইফ ইউ জাস্ট ডু দিস এভরিডে ফর 30 days, আপনার ডেভেলপমেন্ট হবে। ইটস আ মাস্ট, ইটস আ গিভেন। কারণ আপনি কি করতেছেন, আপনি নতুন অ্যাকসেন্টের সাথে নিজেকে ফ্যামিলিয়ার করাচ্ছেন, আননোন ওয়ার্ড এর সাথে নিজেকে ফ্যামিলিয়ার করাচ্ছেন। সো যাদের যাদের পার্ট 3-তে প্রবলেম আমাকে বলেন, এই যে কমেন্টেও অনেকে বলেছে যে আপু পার্ট 3-তে প্রবলেম, পার্ট 3-তে প্রবলেম। তো পার্ট 3-তে ভালো করতে হলে ইউ ডেফিনেটলি নিড টু লিসেন টু টেড টক, আর কিছু না, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে টক শো শোনা। ওকে, 2টা টক শো চ্যানেলের নামও কিন্তু আমি ওখানে দিয়েছিলাম। টক শো কেন শুনতে হবে? টক শো শুনতে হবে পার্ট 3 এর জন্য, ঠিক আছে? পার্ট 3-তে কি হয় দেখেন, পার্ট 3-তে 2-3 জন স্পিকার থাকে। একজন কথা বলছে, তার কথা আরেকজন বলছে, তার কথা নিয়ে আরেকজন কথা বলছে। এন্ড এই সিমিলার স্টেজটা আমরা টক শোতে পাই, যে বিভিন্ন স্পিকার কথা বলে। দেখেন, আমি একা কথা বলতেছি, আমার কথাগুলো আপনারা যতটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, এখানে যদি 2-3 জন মানুষ কথা বলতো, অবশ্যই আন্ডারস্ট্যান্ড করা ডিফিকাল্ট হয়। দেয়ার ইজ নো আর্গুমেন্ট দ্যাট পার্ট 3 ডিফিকাল্ট। ইয়েস, পার্ট 3 ডিফিকাল্ট, বাট ইট ইজ নট ইম্পসিবল টু অ্যাচিভ অর ক্র্যাক। ওকে, হাজার হাজার মানুষ পার্ট 3-তে ভালো করতেছেন, আপনিও করবেন। আপনাকে জাস্ট কি করতে হবে,
মেইন এক্সামের সিমুলেশনে প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা করি না। দেখেন, আমার এক্সামে যদি আমি জানি যে প্যারাগ্রাফ আসবে, আর আমি যদি প্যারাগ্রাফ প্র্যাকটিস না করি, আমি প্যারাগ্রাফে ভালো করব না। আমি জানি আমার এক্সামে এসে আসবে, আর আমি প্র্যাকটিস করতেছি প্যারাগ্রাফ, তাহলে ওই এসেতে ভালো করা আমার পক্ষে পসিবল হবে না। সেম ফর লিসনিং। আমি জানি পার্ট 4-এ একাডেমিক টক থাকে, একাডেমিক স্পিচ থাকে। আমি যখন টেড টক শুনতেছি, ব্রেনকে আমি প্র্যাকটিস করাচ্ছি একাডেমিক টকস এর উপরে। সো অবশ্যই সেই টকে আমি সেই যখন আমি পার্ট 4 করব, সেখানে আমি কি করব, ভালো করব। কিন্তু আমি যদি না শুনি একাডেমিক টক, আমি ভালো করব না। এগেন, পার্ট 3-তে আমি জানি 2-3 জন স্পিকার কথা বলে, ইটস আ ডিসকাশন। আমি যখন রেগুলার ডিসকাশন শুনবো, আমি পার্ট 3 ইজিলি কি করতে পারবো, পিক করতে পারবো। সো ইউ নিড টু লিসন আ লট। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। টিপস আছে, ট্রিক্স আছে, স্ট্র্যাটেজিস আছে, এভরিথিং এক্সিস্ট। বাট তার আগে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে হাউ কমফোর্টেবল ইউ আর উইথ দ্য অডিও। অডিওটা শোনাটা আপনার জন্য কতটা ইজিয়ার বা ডিফিকাল্ট হচ্ছে। অডিও শুনতেই যদি আমার পেইন লাগে, ফার্স্ট লাইন বলছেন, আমার বিরক্ত লাগতেছে, দ্যাট কি কথাবার্তা বলতেছে ওরা, এই ডিফিলটা যদি হয়, তাহলে কিন্তু আমি অ্যান্সার বের করতে পারবো না, আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা মেনটেন করব। আমার মনে হয় আপনারা টেকটক্স এন্ড বাকি জিনিসের ইম্পর্টেন্সটা খুব ভালো করে বুঝতে পারছেন। অবশ্যই সেই জিনিসটা নিয়ে কাজ করবেন। চলেন, আপনাদের কোশ্চেন কিছু জমছে, সেগুলোর অ্যান্সার দিই। এমসিকিউ নিয়ে আমি কথা বলবো, এমসিকিউর কথা আসবে একটু। আচ্ছা, টেকটক্স কোথায় পাবেন? টেকটক্স ইউটিউবে পাবেন। ইউ জাস্ট নিড টু সার্চ টেকটক্স, আর কিছু না। ওকে, ইউটিউবে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি গিয়ে টেকটক্স পেয়ে যাবেন। এখন একটা একটা করে আমি কথা বলি আপনাদের কোশ্চেন টাইপ নিয়ে এবং কোশ্চেন টাইপের ট্র্যাপস নিয়ে। ঠিক আছে, তো চলেন আবার স্টার্ট করি। আমরা গিয়ে কোশ্চেন টাইপ এবং এক একটা কোশ্চেন টাইপে যে ট্র্যাপস এক্সিস্ট করে, আমি সেই ট্র্যাপস গুলো আপনাদেরকে একটু ধরাই দিই। আমার মনে হয় ট্র্যাপস গুলো যদি আমি আপনাদেরকে ধরাই দিই, আপনারা মানে এখন যত আপনার যে স্কোর আছে, তার চেয়ে অনেক বেশি ভালো করবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ট্র্যাপস গুলা নিয়ে আমরা কথা বলি। প্রথম কোশ্চেন কথা যেটা, বা প্রথম প্রবলেম যেটা সবাই ফেস করে, সেটা হচ্ছে, আপু আমি একটা ওয়ার্ডের পরে এস দিচ্ছি, কিন্তু এটার পরে এস নাই। আমি ওই ওয়ার্ডের পরে এস দেই নাই, কিন্তু এটার পরে এস ছিল। মানে সিঙ্গুলার আর প্লুরালের মিস্টেক, এটা অনেক কমন মিস্টেক। এখন এই মিস্টেকটা অ্যাভয়েড করারও খুব সুন্দর সুন্দর ওয়ে আছে। ইউ জাস্ট নিড টু নো দ্যাট। ফার্স্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে অবশ্যই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে আপনার যদি ধারণা থাকে, তাহলে কি হবে, যখন আপনার আনকাউন্টেবল নাউনের উপর আপনার যখন ধারণা আছে, তখন আপনি যেটা জানেন সেটা হচ্ছে এই ওয়ার্ডের পরে কখনো এস হবে না। আনকাউন্টেবল নাউন্স নেভার টেক এস আফটার দ্য ওয়ার্ড। ঠিক আছে, যেমন মনে করেন ওয়াটার, ওয়াটার কখনো ওয়াটার্স হয় না। ঠিক আছে, অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস, দ্যাটস আ নাউন, এটার পরে কখনো কি হয় না, এস হয় না। ইটস অলওয়েজ অ্যাডভাইস, নেভার অ্যাডভাইসেস। উই হ্যাভ অ্যানাদার ওয়ার্ড ফর অ্যাডভাইস, দ্যাট ইজ অ্যাডভাইস। একটু একটু প্রনাউন্সিয়েশনে খেয়াল করেন। অ্যাডভাইস, সিই যেটা সেটা নাউন, আর অ্যাডভাইস, জি যেটা এসই সেটা হচ্ছে ভার্ব। তো অ্যাডভাইজেস হয়, কিন্তু কখনো অ্যাডভাইসেস হয় না, বিকজ অ্যাডভাইস ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তো এখানে আমার এখানে আমি কি এটা দিয়ে আমি আপনাদের আসলে কি বুঝাতে চাইতেছি, আমি বুঝাইতে চাইতেছি, মনে করেন আমাকে ব্ল্যাঙ্ক দিল, হি গেভ মি সাম, তারপরে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, যখন আমাকে বললো হি গেভ মি সাম তারপরে ব্ল্যাঙ্ক, এইখানে আমি লিখবো অ্যাডভাইজেস, ADVISES। কেন? বিকজ তার আগে সাম আছে। সাম দিয়ে যেহেতু কিছু বোঝাচ্ছে, এন্ড অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, এই জন্য সামের পরে অ্যাডভাইস হবে না, হবে অ্যাডভাইজেস। ঠিক আছে, এই যে আনকাউন্টেবল নাউনটা জানা, এটা আপনার কাজটা অনেক বেশি কি করে দিতে পারে, সহজ করে দিতে পারে। আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট আছে, যে লিস্ট আপনাকে শিখে ফেলতে হবে। আপনি যদি গুগল করেন, আপনি আনকাউন্টেবল নাউনের লিস্ট পেয়ে যাবেন। সো দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট ইউ শুড নো এন্ড দ্যাট ইউ শুড লার্ন ইজ
দ্য লিস্ট অফ আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্স এর পরে অ্যাজ বা ইয়েস হবে না। এতেই আপনার অনেকটা কাজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কি হয়ে যায়, ইজি হয়ে যায়। সেকেন্ড জিনিস যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে প্লুরাল নাউন্স। প্লুরাল নাউন্স মানে এই নাউন গুলার পরে সবসময় অ্যাস হয়। আপনি যদি এই শব্দটা দেখেন, আপনাকে বুঝতে হবে যে এখানে অ্যাস অবশ্যই হবে। এই ওয়ার্ড গুলো অ্যাস ছাড়া কখনো হবে না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন মনে করেন এখানে আপনাকে বললো অডিওতে, খেয়াল করেন, এন্ড উই অলসো রেকমেন্ড ব্রিঙ্গিং ওয়াটারপ্রুফ বুটস ফর দ্য ট্রেড। এখন মনে করেন আপনার ব্ল্যাঙ্কে বসবে হচ্ছে গিয়ে বুটস। কেউ যদি বুটস এর জায়গায় বুট লেখে তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। কেন সে নাম্বার পাবে না? বিকজ বুটস যে জিনিসটা, যে বুটস হচ্ছে জুতা, ওয়াটারপ্রুফ বুটস মানে ওয়াটারপ্রুফ শুজ। এখন শুজ এটা তো দুইটাই হবে, এক পায়ের তো হয় না, এটা দুই পায়েরই হবে। তো আপনি যখন বুট লেখেন তখন কিন্তু ওয়ার্ডটা কি হয়ে যায়, ইনকারেক্ট হয়ে যায়। সো প্লুরাল নাউন্স গুলো আমাদের জানতে হয়, যেমন শুজ, বুটস, গ্লাসেস, স্পেকটেকলস, এগুলোর লিস্ট আছে, ঠিক আছে? এই লিস্ট গুলো আপনাকে কি করতে হবে, শিখে ফেলতে হবে। আর এই যে আনকাউন্টেবল নাউনের কথা যেমন বললাম, যেমন কোনো অ্যান্সার যদি আপনার ইনফরমেশন হয়, সেটা কিন্তু কখনো ইনফরমেশন হবে না, বিকজ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, এটা ইনফরমেশনই হবে। যদি ইকুইপমেন্ট হয় ওটা কিন্তু ইকুইপমেন্টস হবে না, ঠিক আছে, ওটা ইকুইপমেন্টই হবে। লাগেজ কিন্তু লাগেজেস হয় না। এই যে যেটা বললাম অ্যাডভাইস, অ্যাডভাইস কিন্তু অ্যাডভাইসেস হয় না। সো কেউ যদি আনকাউন্টেবল নাউনের লিস্ট এবং প্লুরাল নাউনের লিস্টটাকে কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু তার এই অ্যাস বা ইএস এর যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেক বেশি সলভ হয়ে যায়। তার কিন্তু এই প্রবলেমটা থাকবেই না, ঠিক আছে? এই এফইএস এর কারণে স্টুডেন্টদের অনেক নাম্বার যায়। সো এটা আপনারা একটু খেয়াল করবেন। সো আনকাউন্টেবল নাউন এন্ড প্লুরাল নাউন এই জায়গাটা তো মেমোরাইজড। ওকে, নেক্সট যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেই জিনিসটা হচ্ছে গ্রামার। আপনার এই এসইএস এর প্রবলেম থেকে ওভারকাম করতে হলে আপনার গ্রামার নিয়েও একটা কি করতে হবে, ভালো আইডিয়া রাখতে হবে। আপনি যদি গ্রামার নিয়ে ভালো একটা আইডিয়া না রাখেন, তাহলে কিন্তু আপনার এই হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা হবে। যেমন আমরা যদি দেখি যে কোনো ব্ল্যাঙ্কের আগে আমাদের এ আছে বা এন আছে, তার মানে এর পরে যেটা হবে সেটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। আবার আমি যদি দেখি যে কোনো ওয়ার্ডের আগে ইজ আছে, তার মানে ব্ল্যাঙ্কে যেটা বসবে এটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। যদি দেখি আর আছে, তাহলে ব্ল্যাঙ্কে যেটা বসবে সেটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। সো এই যে কয়েকটা জিনিস আবার একটু রিক্যাপ করে দেই, আপনারা লিখে রাখতে পারেন যে আমাদের হচ্ছে অবশ্যই কয়েকটা জিনিস যেটা এনশিওর করতে হবে, দ্যাট ইউ নো দ্য লিস্ট অফ আনকাউন্টেবল নাউন্স, ইউ নো দ্য লিস্ট অফ প্লুরাল নাউন্স। কমন গুলা শিখলেই হয়, যেমন ইনফরমেশন, লাগেজ, ইকুইপমেন্ট, দিস আর রিয়েলি কমন ওয়ার্ডস, রাইট? অনেক ডিটেল বা অ্যাডভান্সড কিছু জানতে হবে ব্যাপারটা এরকম না, কমন গুলো জানলেই আমরা হচ্ছে পাবো। আনকাউন্টেবল নাউনের লিস্টটা শেখার পরে, প্লুরাল নাউন্স এর লিস্টটা শেখার পরে, হোয়াট ইউ ফোকাস অন ইজ দ্য গ্রামার। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখা, আর্টিকেল দেখা। সো কেউ যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু ভালো করে বুঝে, তাহলেও কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যায়। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এটা হচ্ছে কমন মিস্টেক, সিঙ্গুলার প্লুরাল। আই হোপ এখন থেকে আর কেউ প্রবলেম ফেস করবেন না যদি এগুলো শিখে ফেলেন। সেকেন্ড জিনিস যেটা নিয়ে আমি কথা বলতে চাই পার্ট ওয়ানে স্পেসিফিকলি, সেটা হচ্ছে টাইম ট্র্যাপ। আমাদের লিসনিং এর পার্ট ওয়ানে টাইম ট্র্যাপটা কিন্তু অনেক কমন। টাইম ট্র্যাপটা কিরকম হয়, আমি জানি পার্ট ওয়ানে দুইজন স্পিকার থাকে, রাইট? তো দুইজন স্পিকারের একজন স্পিকার একটা টাইম ফিক্স করবে, সে এরকম করে বললো যে ওকে লেটস মিট অ্যাট 6:30। ওকে, তো এখন আমাদের যদি মিটিং টাইম এরকম লিখে ব্ল্যাঙ্ক দেয়, তো আমরা যেটা ধরে নিই যে হ্যাঁ মিটিং টাইম 6:30, আমরা 6:30 লিখি। কিন্তু 90% কেস অডিওতে এই যে টাইমটা বলার পরে টাইমটাকে আবার চেঞ্জ করবে। তো মনে করেন স্পিকার ওয়ান বললো যে লেটস মিট এট 6:30, স্পিকার টু এগ্রি করলো ওকে লেটস মিট, স্পিকার ওয়ান দেখবেন চেঞ্জ করে দিচ্ছে আবার তার স্পিচটা, সেভাবে করে বলবে ও সরি আই ফরগট আই হ্যাভ অ্যানাদার মিটিং এট 6:30, লেটস মিট এট 7:15। দেখেন, 7:15 এর মানে হচ্ছে 7:15, 7:15। 6:30 এটা যত সহজে ধরা গেছে, 7:15 কিন্তু অত সহজে কি করা গেল না, ধরা গেল না। অনেকেই টাইম বলার এই ওয়েটা জানেই না। 7:15, 1/2 past, 1/4 to, 1/2 to, এগুলো এগুলো অনেকে বুঝেই না। যার কারণে এই যে টাইমটা যখন চেঞ্জ করে, তখন কিন্তু তারা আর ধরতে পারে না। আর যেটা বললাম যে
অলওয়েজ রিমেম্বার দ্যাট 90% টাইম পার্ট ওয়ানে টাইম চেঞ্জ হবে। সো টাইমটা শুনেই বসাই দিব না, দেখবো সামনে কি বলতেছে। আর টাইম টেলিং এর এই ওয়েটা শিখতে হবে যে টাইম টেলিং এর আদার কি ওয়ে আছে। সবসময় যে 6:30 7:30 এভাবেই বলবো, ব্যাপারটা এরকম না। এইটা আরেকটা ওয়ে, কোয়ার্টার পাস, হাফ পাস, 10 to, এই এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হয়, শিখতে হয়। এটা কিভাবে শিখবো? ইউটিউব, everything is available, trust me. You just need to go to the YouTube and you need to search how to tell the time. Just search how to tell the time. অনেক ভিডিওস আছে, 12 মিনিটের, 10 মিনিটের। জাস্ট পিক আ ভিডিও এন্ড স্টার্ট ওয়াচিং দ্যাট। একটা ভিডিওতেই আপনার এই টাইম টেলিং এর প্রবলেমটা পুরোটা সলভ হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ফার্স্ট ট্র্যাপ FES, সেকেন্ড ট্র্যাপ টাইম, থার্ড ট্র্যাপ হচ্ছে কনফিউজিং নাম্বারস। 13, 30, 14, 40, 15, 50, কনফিউজিং নাম্বারস গুলা শুনতে হবে, বারবার শুনতে হবে। বারবার শুনলে কি হবে? বারবার শুনলে ইউ লার্ন দ্য ডিফারেন্স। 13, যেটা 13, 3, এটা এন্ডটা তো সাইলেন্ট থাকে অনেকটা, বাট এটা 30 মানে একটু লঙ্গার হয়। আর যেটা 30 শেষ হয়ে যায় 30। সি দ্য ডিফারেন্স, 13, 30, 13, 30, 13, 30। When you listen to this again and again, 14, 40, 14, 40, you learn the difference. আমি এখন ডিফারেন্সটা বুঝি, বলার সময় আমার ওই ডিফারেন্সটা থাকে, বিকজ আই হ্যাভ লিসেন দ্যাট এগেন এন্ড এগেন, এন্ড ইউ নিড টু ডু দ্যাট। ওকে, কনফিউজিং ওয়ার্ডস গুলো আমাদেরকে কি করতে হবে, শুনতে হবে। সো আপনি যদি মোটামুটি এই কয়েকটা জায়গা কভার করতে পারেন, ফার্স্ট অফ অল আনকাউন্টেবল নাউন্স, প্লুরাল নাউন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলস, FES এর জন্য। তারপরে আমাদের হচ্ছে টাইম ট্র্যাপ, টাইম টেলিংটা শিখে ফেলা, আর কনফিউজিং নাম্বার গুলো জেনে ফেলা। এই জিনিসগুলো যদি একটু কমপ্লিট করেন, আমার মনে হয় না লিসেনিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনাদের আর কোনো হচ্ছে প্রবলেম থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জায়গাটা ইজি হয়ে যাবে। এন্ড ইয়েস, যারা বলবেন যে আপু আমার বানানে সমস্যা, স্পেলিং মিস্টেক, এটা অনেক বড় একটা জায়গা যে আমাদের স্পেলিং মিস্টেক হয়, তাদের কাজ হচ্ছে অবশ্যই কমন 1200 ওয়ার্ডস ফর আইএলটিএস লিসনিং, 1200 ওয়ার্ডস লিখে লিখে প্র্যাকটিস করে ফেলা। পেজে আপলোড করা আছে, আপনারা জাস্ট খুঁজে দেখে নিতেন, ঠিক আছে? বা এগুলো তো এ পর্যন্ত অনেক অনেক বিভিন্ন আইএলটিএস পেজ থেকে এই পর্যন্ত অনেকবার হচ্ছে কি আপলোড করা হয়েছে, বিকজ এগুলোই কমনলি হচ্ছে চলে আসে। তো যাদের স্পেলিং মিস্টেক, কমন 1200 ওয়ার্ডস যে আছে, প্রত্যেকটা ওয়ার্ড 5 বার 5 বার করে লিখে প্র্যাকটিস করে ফেলবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এই ছিল আমার লিসেনিং এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস নিয়ে কথা বলা। ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে কারো আর কোনো কোশ্চেন আছে? আমি একটা একটা করে আগাবো। আই হ্যাভ সেড দ্যাট ইটস গোনা বি আ লং সেশন, বিকজ সবগুলা হচ্ছে কি কোশ্চেন টাইপ নিয়ে আই ওয়ান্ট টু টক। আপনারা বলেন যে লিসেনিং এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস নিয়ে আর কোনো কোশ্চেন বা ঝামেলা আছে কিনা। ওকে, আর একটু এবার একটু কোশ্চেন দেখে ফেলি, আপনাদের কি কি কোশ্চেন আছে। কথা বলতে বলতে আমার কোশ্চেন এর দেওয়ারই থাকে না। আচ্ছা, অ্যাকসেন্ট বুঝি কিন্তু অ্যান্সার পিক করতে পারি না, দ্যাটস আ প্রবলেম। ওকে, লেটস সি এটাতে কি করা যায়। ইয়েস, আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইএলস উইথ সুমাইয়া। সাদেক ভাইয়া ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অডিও, অডিও আমি কোশ্চেন পড়তে পড়তে অডিও স্টার্ট হয়ে যায়, এটা কিভাবে ম্যানেজ করবো? সেকশন ক্লোজ করতে পারি, বাকিগুলো করতে পারি না। আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। এর আগেও একটা লাইভ আমি বলছিলাম যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, বাট আই কুডন্ট কভার ইট। সো চলেন টাইম ম্যানেজমেন্ট দিয়েই হচ্ছে গিয়ে শুরু করি, এন্ড তারপরে বাকি কোশ্চেন এর অ্যান্সার গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি। টাইম ম্যানেজমেন্ট, ওকে, আপনার কোশ্চেন করতে থাকেন, আমি আজকে কভার করতে না পারলে আমি ভিডিও করে করে আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো। টাইম ম্যানেজমেন্ট, সর্বপ্রথম কথা টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা আপনাকে মাথায় আনতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু বি আ ফাস্ট রিডার। এটার কোনো অল্টারনেটিভ নাই। আপনি যদি ফার্স্ট রিডার না হন, আপনি যদি মনে করেন ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে গিয়ে পড়েন, ঠিক আছে, যে আই এম স্টুডেন্ট এইভাবে যদি পড়েন, আপনি তো অবশ্যই কি করতে পারবেন না, দ্রুত পড়ে আগাতে পারবেন, আপনি পড়ে শেষও করতে পারবেন না। সো আপনি যদি সময়ের মধ্যে পড়ে শেষ করতে চান, ইউ নিড টু বি আ গুড রিডার। ওকে, এখন গুড রিডার মানে এটা না যে আমি কোশ্চেন পড়ে ফেলতেছি। গুড রিডার হচ্ছে আমি কোশ্চেন পড়তেছি এবং আমি আন্ডারস্ট্যান্ড করতেছি। সো
রিডিং স্পিড বাড়াইতে হবে। এখন রিডিং স্পিড কিভাবে বাড়াবো? দেয়ার আর সাম ওয়েজ। অবশ্যই একটা ওয়ে তো প্রচুর পড়া, প্রচুর পড়লে আপনার রিডিং স্পিড বেড়ে যাবে। কিন্তু রিডিং স্পিড বাড়ানোর মানে এন্ড লিসনিং এর ক্ষেত্রে স্পেশালি যে ট্রিক্স গুলো হচ্ছে গিয়ে হেল্প করে, সেটা হচ্ছে লিসনিং এ কঠিন যে শব্দগুলো আপনি দেখবেন যে এমসিকিউ তে স্পেশালি যেটা হয়, বা পার্ট 3 বা পার্ট 4 এ গিয়ে যেটা হয় যে কিছু লং লং ওয়ার্ডস থাকে, আমরা না লিসনিং করার সময় ক্যান্ডিডেটকে প্রনাউন্স করতে চাই, মনে হয় যে স্পিকিং টেস্ট দিতেছি। এটা তো স্পিকিং না যে আমাকে ওয়ার্ডটা প্রনাউন্স করতে হবে। লং ওয়ার্ডস গুলো জাস্ট দেখে যান, ঠিক আছে? তারপরে আপনি যেটা করেন সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন গুলা জাস্ট মার্ক করেন। তার বিকজ আমাদের স্পেশালি ডাব্লিউএইচ কোশ্চেনে ফোকাস দিতে হয়, হোয়াট এর অ্যান্সার বের করতে হবে নাকি ওয়াই এর অ্যান্সার বের করতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেনে ফোকাস করেন, নাউন টার্মস গুলাতে ফোকাস করেন, আর ভার্ব গুলাতে ফোকাস করেন। আর্টিকেল, প্রিপোজিশন, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে এগুলাকে কি করার চেষ্টা করেন, হচ্ছে গিয়ে স্কিপ করার চেষ্টা করেন। আবার দেখবেন মাঝে মাঝে এরকম করে মানে একটা ওয়ার্ড প্রত্যেকটা কোশ্চেনে থাকে, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার সেইস। তো বারবার প্রশ্নে যে ম্যানেজার সেইস, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, এই কথাগুলো আসতেছে, স্কিপ দোজ পার্টস। ওকে, ওগুলো পড়ার দরকার নাই। জাস্ট মেইন পার্ট গুলা কি করেন, পড়ার চেষ্টা করেন। এটা আমি এমসিকিউর কথা বললাম, ঠিক আছে? যে এমসিকিউ গুলাতে কি কি পড়বো তাহলে? ডাব্লিউএইচ কোশ্চেনটা পড়বো যাতে আমি বুঝি যে আমাকে কি হোয়াট এর অ্যান্সার বের করতে হবে নাকি হোয়েন এর অ্যান্সার বের করতে হবে না হোয়ার এর অ্যান্সার বের করতে হবে। এরপরে নাউন যে ফ্রেজেস গুলো আছে সেগুলো আমরা একটু ফোকাস করব, ভার্বের ফোকাস করব, বিকজ এমসিকিউর একটা ট্র্যাক থাকে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার নিয়ে। এই জন্য ভার্বে ফোকাস করবো, বাকি যে কথাগুলো আছে সেগুলো স্কিপ করে যাব। যখন আমি অপশন গুলা পড়বো সেখানেও শুধুমাত্র নাউন ফ্রেজ গুলাতে আমি ফোকাস করে যাব, বাকি কিছু আমাদের আর ভার্ব ফ্রেজ গুলাতে দি, এ, অন, ইন, এগুলো আমাদের কিন্তু দেখার অতটা কি হবে না, প্রয়োজন পড়বে না। সো এরকম করে যদি আপনি ওয়ার্ড স্কিপ করতে পারেন, আপনি একটু দ্রুত পড়ার চেষ্টা করতে পারবেন। when it comes to the fill in the blanks, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পার্ট 4 এ আমরা দেখবো যে পার্ট 4 যখন একটা মানে মানে স্ক্রিপ্ট থাকে আমাদের, কোশ্চেন স্ক্রিপ্টটা, সব সেন্টেন্সে কিন্তু ব্ল্যাঙ্ক থাকে না। ডিড ইউ গাইস নোটিস দ্যাট? আপনারা যে কোনো একটা ক্যান্ডিডেট খুলে দেখেন পার্ট 4 এর, সবগুলোতে কিন্তু ব্ল্যাঙ্ক নাই। আমরা শুধুমাত্র যেই সেন্টেন্স গুলোতে ব্ল্যাঙ্ক আছে শুধুমাত্র ওই সেন্টেন্স গুলো পড়বো। যে সেন্টেন্স গুলোতে ব্ল্যাঙ্ক নাই ওগুলো আমরা স্কিপ করে যাবো, ওগুলো আমাদের জন্য আননেসেসারি সেন্টেন্সেস। তো এই দুইটা এই জিনিসটা করলে না সময়টা অনেক বেঁচে যায়। মনে করেন আমার পার্ট 4 এ 20টা সেন্টেন্স আছে যার মধ্যে 10টাতে ব্ল্যাঙ্ক আছে, আমি বোকার মতো যেটা করতেছি 20টা সেন্টেন্সই পড়তেছি, আর আরেকজন ক্যান্ডিডেট স্মার্টলি জাস্ট যে 10টা সেন্টেন্সে ব্ল্যাঙ্ক আছে 10টা সেন্টেন্স পড়তেছে, অবশ্যই সে দ্রুত পড়তে পারবে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝার চেষ্টা করতে হবে যে আননেসেসারি থিংস কি আছে, অ্যাভয়েড দোজ থিংস, আর নেসেসারি থিংস কি আছে শুধু ওগুলা পড়েন। আপনি যদি এইভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি পড়ে শেষ করতে পারবেন, সময়ের আগে পড়ে শেষ করতে পারবেন। এটা একটা জিনিস। সেকেন্ড আরেকটা জিনিস আছে, দেখেন পার্ট 1 পড়তে টাইম ডিস্ট্রিবিউশনটা আমি যদি আপনাদের একটু বলি, যারা টেস্ট দিতেছেন তারা তো জানেন, পার্ট 1 পড়তেও 30 সেকেন্ড সময় দেয়, পার্ট 2 পড়তেও 30 সেকেন্ড সময় দেয়, পার্ট 3 পড়তেও 30 সেকেন্ড, 4 পড়তেও 30 সেকেন্ড। প্রত্যেকটা সেকশন পড়তে সেম টাইম দিচ্ছে, তাই না? কিন্তু আস্ক ইউরসেলফ যে প্রত্যেকটা সেকশনে কি সেম অ্যামাউন্ট অফ ইনফরমেশন থাকতেছে? পার্ট 1 এ পার্ট 1 এ যে পরিমাণ ইনফরমেশন, পার্ট 3 তে কি ওই পরিমাণ ইনফরমেশনই থাকে? অবশ্যই না। পার্ট 1 এর চেয়ে দ্বিগুণ 3 গুণ ইনফরমেশন পার্ট 3 তে থাকে। এখন পার্ট 1 আমি যদি 30 সেকেন্ডে পড়ি, তাইলে এটা লজিক্যালি কি কখনো পসিবল যে আমি পার্ট 3 ও 30 সেকেন্ডে পড়তে পারবো? দেন হোয়াটস দ্য ক্যাচ হিয়ার? ক্যাচ যেটা সেটা হচ্ছে পার্ট 1 10-15 সেকেন্ডে পড়ে ফেলতে হবে। 10 সেকেন্ডে পড়ার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ 15 সেকেন্ড। পার্ট 1 এ 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, 10টা লাইন পড়ার জন্য 10 সেকেন্ড বা সর্বোচ্চ 15 সেকেন্ড। পার্ট 1 এ যে 15 সেকেন্ড বেঁচে গেল, সে 15 সেকেন্ডে আমি পার্ট 2 পড়ে ফেলবো। তার মানে পার্ট 2 স্টার্ট হওয়ার আগেই আমি পার্ট 2 পড়ে রাখবো। তাহলে আমি দেখেন পার্ট 1 থেকে সময় বাঁচে যদি পার্ট 2 পড়ি, তাহলে পার্ট 2 এর সময়টাও থাকবে, সেই সময়টাতে আমি পার্ট 3 পড়ে ফেলবো। এরকম করে করে আমি আগে থেকে অলওয়েজ রিড আহেড, এটা অনেক বড় একটা টেকনিক যে আপনি যদি লিসনিং এ পড়ে শেষ করতে চান সময়ের মধ্যে, ইউ অলওয়েজ নিড টু রিড আহেড। সো আমি টাইমটাকে যেভাবে ডিভাইড করতাম, অনেস্টলি আমি যেটা বলি, আমি হচ্ছে পার্ট 1 এর টাইমে পার্ট 1 পড়ে ফেলতাম এবং 2 এর 70% পড়ে ফেলার চেষ্টা করতাম। যখন 2 এর সময় দিত তখন 2 এর বাকি 30% পড়তাম এবং 3 এর বেশ কিছু সময় পড়ে ফেলার চেষ্টা করতাম, এবং 3 এর সময়টাতে 3টা পড়ে শেষ করতাম, আর পার্ট 4 এ একবার পড়তাম।
আমি এইভাবে করে টাইমটা সবসময় ম্যানেজ করার চেষ্টা করেছি, কিন্তু শুরুতে যেটা বললাম যে ফার্স্ট অফ অল ইউ নিড টু বি আ গুড রিডার, একটু ফাস্ট রিডার হতে হবে, দ্রুত পড়তে পারতে হবে। সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এই পার্ট ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে, সো আননেসেসারি পার্ট গুলো বা সেন্টেন্সেস গুলো অ্যাভয়েড করে ট্রাই করতে হবে এবং আগে থেকে পড়ে ফেলতে হবে। পার্ট ওয়ান এর পুরো সময়টা পার্ট ওয়ানে ইনভেস্ট করা যাবে না, পার্ট ওয়ান এর সময়টা পার্ট টু তে ইনভেস্ট করতে হবে, যাতে করে টু এর সময়টা থ্রি তে ইনভেস্ট করতে পারি। পার্ট থ্রি আমার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট লাগতো এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হতো, এই জন্য পার্ট থ্রি আমি সবচেয়ে বেশি সময় দিয়ে পড়তাম। পার্ট টু এর ম্যাক্সিমাম টাইম আমি পার্ট থ্রি এর পোর্শন আগে করে ফেলতাম এবং পার্ট থ্রি এর পুরো টাইমটা আমি পার্ট থ্রি করে ফেলতে হচ্ছে গিয়ে স্পেন্ড করতাম। সো এইভাবে করে আমি হচ্ছে গিয়ে টাইমটা ম্যানেজ করার চেষ্টা করতাম। ইট ওয়ার্ক পারফেক্টলি ওয়েল ফর মি। সো আই বিলিভ এটা আপনাদের জন্য হচ্ছে গিয়ে কাজ করবে। সো এই তো, আই হোপ টাইম ম্যানেজমেন্টের জায়গাটা ক্লিয়ার হয়েছে। এভরিওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড টাইম ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস কি ক্লিয়ার হয়েছে? দেন উইল মুভ অন টু ম্যাথ এন্ড দেন এমসিকিউ। পার্ট ফোরে এক্সাক্ট ওয়ার্ড ধরতে পারে না, এটা একটা প্রবলেম। আচ্ছা আমি রাসেল ভাইটার কোশ্চেন, এটার অ্যান্সার আমি দিব। পার্ট ফোর এর ট্র্যাপস আর বক্স ম্যাচিং এর ট্র্যাপস, ওকে পার্ট ফোর আমরা আস্তে 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 আসতেছি অনেস্টলি। আহ কোন ধরনের নাম্বার রিলেটেড প্রবলেমস করবো আমি এই কোশ্চেনটা বুঝি নাই। গোলাম কাউসার হিমু, আমি ভাই এই কোশ্চেনটা বুঝি নাই, সো প্লিজ এটা একটু ক্লিয়ার করেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা তো বললাম। এমসিকিউ, এমসিকিউ, এমসিকিউ অনেক প্রবলেম জানি। আচ্ছা, নেভার সেকেন্ড গেস ইউর অ্যান্সার, অনেস্টলি এটা নয় যে নসিন আপু আমাকে বলছে যে অনেক সময় সে অ্যান্সার চেঞ্জ করে এবং দেখা যায় যে প্রথম অ্যান্সারটাই হচ্ছে গিয়ে সঠিক থাকে। এটা আমার ক্ষেত্রেও হতো, ওকে আমি সেকেন্ড গেস করতাম and যেটা লিখতাম সেটা হচ্ছে গিয়ে ভুল হতো। তো কখনোই না সেকেন্ড গেস করবেন না, এটা রিয়েলি ওয়ার্ক ফর মি। ফার্স্ট যে ইনটিউশনটা থাকে সেটাই অ্যাকচুয়ালি কারেক্ট থাকে। তো অলওয়েজ আপনি ফার্স্ট যেটা বসেছেন সেটাই বসাবেন। আমরা যখন কোনো কিছু সেকেন্ড গেস করি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অনেক কিছু ওভার থিঙ্ক করি, তো আমরা জিনিসটাকে অনেক কিছু ওভার কমপ্লিকেটেড করে ফেলি। তো ওই থট প্রসেসে না ভুল জায়গায় আমরা চলে যাই। সো ফার্স্ট যেটা আসতেছে সেটাই আসুক, সেটাই আপনি বসাবেন। এই সাইকোলজিটা আমি একটা বই থেকে শিখছিলাম, বইয়ের নামটা হচ্ছে ব্লিঙ্ক। তো ব্লিঙ্কের সাইকোলজিটা এরকম, সেটা হচ্ছে যে আমার একদম ফার্স্ট থট যেটা আছে সেটা আসলে আমার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, আর আমার সাবকনসিয়াস মাইন্ড আমার কনসিয়াস মাইন্ড থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো এই জন্য অলওয়েজ আমার যে ফার্স্ট এই থটটা সেটাকেই আমরা ট্রাস্ট করব। তো আপনারা না অ্যান্সার খুব মানে চেঞ্জ কম করেন, ওকে আনলেস ইউ আর কনফিডেন্ট যে না এটা হওয়ার একদমই চান্স নেই, তখন করতে পারেন, বাট অলওয়েজ আপনার ফার্স্ট যে থটটা ছিল সেটা দিয়েই আপনি যাওয়ার চেষ্টা করেন। আচ্ছা, টক শো এর জন্য অ্যাকসেন্ট যদি কোনটাকে প্রিফারের কথা বলা হয় তাহলে আই উড সে প্রায়োরিটাইজ ব্রিটিশ অ্যাকসেন্ট, বিকজ ইটস টাফ। ওকে, ব্রিটিশ অ্যাকসেন্টটা খুব টাফ, আর মোস্ট অফ দ্য টাইম আমরা যে লিসনিংটা থাকে সেটা ব্রিটিশ অ্যাকসেন্টে থাকে। কম্পেয়ার টু অল আদার অ্যাকসেন্ট আই ফাইন্ড ব্রিটিশ অ্যাকসেন্ট রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। ওকে, অনেক সাইলেন্ট লেটার্স থাকে, অনেক কিছু থাকে। সো প্রায়োরিটাইজ ব্রিটিশ অ্যাকসেন্ট। আমার মনে হয় আমেরিকান অ্যাকসেন্টস এন্ড আদার অ্যাকসেন্টস আর রিয়েলি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যাচ। British accent is a bit difficult compared to others, so of course ওটাকে আমি প্রায়োরিটি দিব। আচ্ছা, পার্ট ফোর এর এক্সাক্ট ওয়ার্ডিংস নিয়ে যে কোশ্চেনটা সেটার অ্যান্সার দেই, তারপরে বক্স ম্যাচিং এন্ড এভরিথিং সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি পার্ট ফোরে, যে আমি বুঝি যে এই জায়গাটাতে অ্যান্সার আছে কিন্তু আমি এক্স্যাক্টলি অ্যান্সার বের করতে পারি না। তো পার্ট ফোর এর জন্য আপনাদের যে প্রায়োরিটিটা হবে সেটা হবে নাউন্স, অলওয়েজ ফোকাস অন নাউন্স। পার্ট ফোরে 90% অ্যান্সার থাকে হচ্ছে নাউন, নাউনই থাকবে, ঠিক আছে? সো কেউ যদি এটা করে যে সে হচ্ছে নাউন গুলো সম্পর্কে একটা ভালো ধারণা যদি সে নিয়ে নেয় এবং সে যদি নাউন গুলোর উপরে ফোকাস করে ওই পার্টে, যে ওই লাইনটাতে নাউন কি কি আছে, তাহলে কিন্তু সে ইজিলি কি করতে পারবে, ধরে ফেলতে পারবে, অ্যান্সার বের করতে পারবে। এখন
নাউন গুলা ধরার জন্য কি করতে হবে, কারণ আমাদের লিসেনিং এ পার্ট ফোরে যে নাউন আসে ওগুলো তো মানুষের নাম বা জায়গার নাম আসে না। যদি মানুষের নাম জায়গার নাম আসতো তাইলে না আমি ইজিলি কি করতে পারতাম, বের করে ফেলতে পারতাম, ইজিলি আমি গিয়ে আন্ডারস্ট্যান্ড ধরে ফেলতে পারতাম। কিন্তু পার্ট ফোর এর যে অ্যান্সার গুলা সেগুলো অবশ্যই কি থাকে, আমাদের গিয়ে ডিফিকাল্ট থাকে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, এটার উপর আপনারা একটু কাজ করবেন। সেটা পার্ট ফোর এর নাউন টার্মস গুলো ধরার জন্য আপনারা সাফিক্স এর উপরে কাজ করবেন, ঠিক আছে? সাফিক্স এর উপরে কাজ করা কি, যেমন মনে করেন কোনো ওয়ার্ডের পরে যদি মেন্স থাকে তাহলে সেটা নাউন, কোনো ওয়ার্ডের পরে যদি সি থাকে তাহলে সেটা নাউন। এই জিনিসগুলো আমাদের পার্ট ফোর নানান গুলা ধরতে গিয়ে কাজ করে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। Again, I'm showing the screen. আচ্ছা, তো এইটা আমি আমার স্টুডেন্টদের জন্য প্রিপেয়ার করছি। আমাদের 25 জুলাই থেকে গিয়ে একটা ফুল কোর্স স্টার্ট হচ্ছে। আই হোপ ইউ গাইস নো দ্যাট ফুল কোর্স আমাদের 2 মাসের একটা প্ল্যান আছে। তো লিসেনিং এর জন্য দেখো স্লাইড নাউন সাফিক্স গুলো কিভাবে গিয়ে তারা কাজ করবে। তো মনে করেন আপনি জানেন যে এই লাইনটাতে অ্যান্সার আছে, কিন্তু আপনি এক্স্যাক্টলি অ্যান্সারটা বের করতে পারতেছেন না। তো আপনার ফোকাস যেটা হবে সেটা এই লাইনে নাউন ওয়ার্ডস গুলোর উপর ফোকাস দিবে, কিন্তু বারবার বলতেছি 90% আপনার অ্যান্সার নাউন। আপনার একটু টেক্সট পড়েই দেখেন। তো আপনি এই লিস্ট গুলো একটু শিখবেন যে কোনো ওয়ার্ডের পরে যদি শান বা জান থাকে তাহলে সেটা নাউন, কোনো ওয়ার্ডের পরে যদি মেন্স থাকে তাহলে সেটা নাউন, কোনো ওয়ার্ডের পরে যদি নেস থাকে তাহলে সেটা নাউন, কোনো ওয়ার্ডের পরে যদি আই টি ওয়াই বা পি ওয়াই থাকে সেটা নাউন, যদিও এটা এক ধরনের অ্যাডজেক্টিভ বাট তাও নাউন ফর্ম হিসেবে কাজ করে। কোন ওয়ার্ডের পর যদি ইআর বা ওয়ার্ড থাকে বা ইএসএম থাকে, এই শব্দগুলো যদি আপনি শিখেন, ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন, এক্সটেনশন ওর অ্যাচিভমেন্ট, এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো যদি আপনি এগুলোর মধ্যে যদি ফোকাস করেন, এগুলো মনে করেন ম্যাক্সিমামই পার্ট ফোর এর অ্যান্সার, সেখান থেকে জিনিসগুলোকে কালেক্ট করা হয়েছে। ক্যাপিটালিজম, ক্রিটিসিজম, রেসিজম, প্রফেশনালিজম। তো আমি একটা লাইন পাইছি and I know exactly that এই লাইনটাতে অ্যান্সার আসবে, and আমি বুঝতেছি না অ্যান্সারটা কোনটা। আমার টার্গেট হবে নাউন ওয়ার্ডটার উপরে ফোকাস দেওয়া, and আমি যখন এখান থেকে কোনো একটা ওয়ার্ড পেয়ে যাবো আমি কিন্তু বুঝতেছি না যে হ্যাঁ এই জিনিসটাই আমার অ্যান্সার। সো পার্ট ফোরে নাউন যেহেতু ম্যাক্সিমাম অ্যান্সার হয় and তারপরে বলছি 90% এটা অ্যান্সার নাউন হয়। সো সেটার জন্য আপনার নাউন সাফিক্স স্টাডি করতে হবে। সো ইট ক্যান হেল্প যাদের পার্ট ফোরে you know you can find the location, but you can find out the exact word. আরো একটা জিনিস যেটা কাজ করে অবশ্যই সেটা স্ট্র্যাটেজি। আমি পার্ট ফোর স্ট্র্যাটেজি ক্লাসটা নিয়ে কথা বলেছিলাম। স্ট্র্যাটেজি কে আসলে এভাবে মুখে বলা পসিবল না। তো আপনারা পার্ট ফোর এর ক্লাসটা দেখে নিতে পারেন, একটু ভালো। আজকে কোনো প্র্যাকটিস দেখাবো না, আই সরি। কারণ প্র্যাকটিস আমার একটা কোশ্চেন আপনাদেরকে বুঝাইতে অনেক অনেক টাইম চলে যাবে। প্র্যাকটিস দেখানো আজকে ক্লাসে পসিবল না। আজকে ইজ ফর ওভারঅল স্ট্র্যাটেজিস এন্ড টেকনিক্স। আই সরি, স্ট্র্যাটেজি ক্লাস হবে, আমি কিন্তু অনেক স্ট্র্যাটেজি ক্লাস দিচ্ছি। আজকে কিন্তু একটা স্ট্র্যাটেজি ক্লাস আপলোড করেছি। সো এই জিনিসটা হচ্ছে অ্যাটেনশন লস না হয় তার জন্য কি করবো, ওখানে আপনি পরে জয়েন করছেন, অ্যাটেনশন লস না হওয়ার জন্য কি করবেন আমি এটা শুনতে। তো লাইফে যখন থাকবে আপনি প্লিজ লাইফের শুরু থেকে আবার খুশিকে দেখবেন। বিকজ অ্যাটেনশন মানে অ্যাটেনশন কিভাবে রাখবেন, ফোকাস কিভাবে রাখবেন, সেটা গিয়ে বুঝে যাবেন। থ্যাংক ইউ সুইলি আপু। হ্যাঁ মানে লিসনিং এর যেটা হচ্ছে 100% থেকে 10 একটা ক্লাসে না আমি লিসনিং সব শিখে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ কেউ যদি আমার কাছে 10টা ক্লাস করে তাহলে লিসনিং এর কোনো প্রবলেম থাকবে না। বিকজ আমরা একদম ধরে ধরে ফিল দ্য ব্ল্যাঙ্ক, বক্স ম্যাচিং, এমসিকিউ সবকিছু নিয়ে আমরা একদম ডিটেল অ্যানালাইসিস, এমসিকিউ, স্ট্র্যাটেজি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, অডিও শুনে শুনে সলভ ক্লাস সবকিছু আমরা করি। দেয়ার আর সার্টেন থিংস যেটা মনে করেন আমি একটা ক্লাসে কখনোই এগুলো কভার করতে পারবো না। I can share general advice, overall facts and strategies, but actual things that এভাবে possible না। Although I have take 3 classes, but তাও ওভাবে করে কিন্তু গিয়ে হয় না। ফাইনালি আমরা এখন আসবো গিয়ে ম্যাথ এন্ড বক্স, সরি এমসিকিউ এবং বক্স। প্রথমে আসি এমসিকিউ। এমসিকিউতে আমি এমসিকিউর একটা ক্লাস আপলোড করছি আজকে ইউটিউবে। অবশ্যই ওই ক্লাসটা করবেন যদি আপনি এমসিকিউতে ভালো করতে চান। ওই ক্লাসটা করলে আমার মনে হয় না এমসিকিউতে কারো কোনো গিয়ে সমস্যা থাকবে। সো দ্যাটস দ্য ক্লাস যেটা আপনারা অবশ্যই গিয়ে করবেন।
বাট ইন জেনারেল আমি যদি এমসিকিউ স্ট্র্যাটেজিস গুলো একটু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আসবো যে কি কি মেইন পয়েন্টে আপনারা কাজ করবেন বা কি কি মেইন হচ্ছে গিয়ে জিনিসগুলো মাথায় রাখলে আপনি ইজিলি একটু সলভ করে ফেলতে পারবেন। সো ওইটার উপরে আমরা হচ্ছে একটু ফোকাস দিই। চল, আমি জানি না এত টাইম কেন নেয় ও লোড হতে। ওকে, ফার্স্ট অফ অল যেই ট্র্যাকটা সবচেয়ে কমনলি থাকে, পার্ট টু তেও থাকে, পার্ট থ্রি তেও থাকে, সেটা হচ্ছে ফিউচার বা পাস্ট ট্র্যাক। মানে কন্ট্রাস্টিং আইডিয়া থাকে, ঠিক আছে? যেমন মনে করেন আপনাকে এরকম করে বলা হলো যে নতুন যে ক্যাফেটা সেটা কোথায়, অডিও এভাবে মানে আপনার কাছে কোশ্চেন জানতে চাইলো, হোয়ার ইজ দ্য নিউ ক্যাফেটেরিয়া। অডিও আপনাকে বললো this place used to be the old cafeteria, but we are building a new one just behind the sports hall. দেখেন, এই যে অডিওর লাইনটা, এই লাইনটাতে ওল্ড ক্যাফেটেরিয়া কোথায় আছে সেটাও বলছে, নতুনটা কোথায় হতে যাচ্ছে সেটাও বলতেছে। সো আমাকে এই ধরনের ট্র্যাক কিন্তু অডিওতে দিয়ে থাকে যে আমার কাছে জানতে চাইতেছে ফিউচারেরটা, কিন্তু আমাকে দেখা যায় যে পাস্টেরটাও বলতেছে, প্রেজেন্টেরটাও বলতেছে, ফিউচারেরটাও বলতেছে। আমরা কনফিউজ হয়ে যাই। ফিউচারেরটাতে শুধু আমাকে কি করতে হবে, মার্ক করতে হবে। সো টেন্সটা কোশ্চেনের ভালো করে পড়বো। কোশ্চেন যেই টেন্সে বলছে অ্যান্সারটা কিন্তু ওই চারটাই হতে চাইতেছে। এটা খুব কমন একটা ট্র্যাপ যেটা কিনা এমসিকিউ তে ব্যবহার করা হয়, টেন্সের যে ব্যবহারটা সেটা। তারপরে আরো একটা জিনিস যেটা আমাদের হচ্ছে গিয়ে করে, সেটা হচ্ছে আমরা যেরকম টাইমের ক্ষেত্রে বললাম না যে কারেক্ট করা হয়, ঠিক একই ভাবে এমসিকিউ তে না অ্যান্সারও কারেক্ট করে। তো মনে করেন প্রথমে বলে যে এই জিনিসটা এখানে আছে বা এই জিনিসটা এরকম সময় হবে, তো আপনি ওই অ্যান্সারটা পেয়ে যান, ওটাকে মার্ক করে ফেলেন। সেকেন্ড ডে তারা কি করে, বলে যে আরে না, এটা আমি ভুল বলে ফেলছি, জিনিসটা আসলে অপোজিট সাইডে আছে, জিনিসটা আসলে ওদিকে আছে। তো কারেকশন করা, ঠিক আছে? এই এই জিনিস, এই ট্র্যাকটাকে আমরা বলি হচ্ছে কারেকশন বাই নিগেশন। মানে হচ্ছে গিয়ে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে কি করা হচ্ছে, জিনিসটাকে কারেক্ট করা হচ্ছে। যে প্রথমে বলতেছে এরকম, কিন্তু পরে বলতেছে না এরকম না ওরকম। তো এই জিনিসটাও আমরা হচ্ছে শুনবো। তো এমসিকিউ কখনো এক লাইন শুনে অ্যান্সার করবো না, একটা এমসিকিউ পুরোটা শুনে তারপরে আমরা কি করবো, অ্যান্সার করার চেষ্টা করব। পার্ট থ্রিতে যে ট্র্যাকটা প্রত্যেকটা হচ্ছে গিয়ে টেস্টে থাকে, অ্যাটলিস্ট একটা হলেও থাকবে, সেটা হচ্ছে স্পিকারের মধ্যে কনফিউশন লাগাই দেওয়া। এই জন্য কে কথা বলতেছে পার্ট থ্রিতে এটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মনে করেন পার্ট থ্রিতে আমাদের হচ্ছে গিয়ে কোশ্চেন দিচ্ছে, আমাদের অডিওতে দুইজন স্পিকার আছে, স্পিকার এ, স্পিকার বি। কোশ্চেন বলতেছে অ্যাকর্ডিং টু স্পিকার বি হুইচ ইজ ট্রু। অপশনে কি করবে, স্পিকার এ এর কথাও তুলে দিবে। এখন আমি যখন অডিও শুনবো, এর কথার সাথে তো অপশনটা মিলে যাবে, আমি ওটাকে রাইট ভাববো। কিন্তু আমাকে বুঝতে হবে যে চাইছে স্পিকার বি, স্পিকার এ এর যত কথা আছে এখানে আমাকে কি করে যেতে হবে, ইগনোর করে যেতে হবে। ক্যামব্রিজ 12 এর লিসনিং টেস্ট 5 মানে লিসনিং টেস্ট 1 এর যে এমসিকিউটা আছে, লাস্ট এমসিকিউটা সেকশন 3 এর, সেটা একটু আমাদের দেখেন। সেখানে আমাদের দুইজন স্পিকার ছিল, ট্রুডি এন্ড স্টুয়ার্ট। কোশ্চেন আমাকে বলছে অ্যাকর্ডিং টু স্টুয়ার্ট হুইচ ইজ ট্রু। অপশনে ট্রুডির কথাও ছিল। তো ট্রুডি যে কথাটা বলছে সেটা আমি কোনোভাবেই এখানে অ্যান্সার দিব না, অডিওতে থাকা সত্ত্বেও। কারণ কোশ্চেন আমার কাছে ট্রুডির সম্পর্কে কিছুই জানতে চায় নাই, কোশ্চেন জানতে চাইছে আমার স্টুয়ার্টের সম্পর্কে। সো কে কথা বলতেছে, কার কথার ইনফরমেশন চাইতেছে, ইটস ইম্পর্টেন্ট এট দ্য সেম টাইম। ওকে, সো এই তিনটা জিনিস মেইনলি আমরা হচ্ছে গিয়ে ফলো করার ট্রাই করবো। টেন্সের ব্যবহারটা, কারেকশন বাই নিগেশন, এন্ড নোয়িং হু ইজ স্পিকিং, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। পার্ট থ্রিতে এই কয়েকটা জিনিস যদি করতে পারেন তাহলে অনেকটাই হচ্ছে গিয়ে সলভ হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। বাট তাও স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। টপিক ওয়ার্ড জানা, কিওয়ার্ড জানা, কোনগুলো টপিক ওয়ার্ড কোনগুলো কিওয়ার্ড এগুলো এখানে বলা পসিবল না। এখানে আমি বললাম যে আমি ইউটিউবে আজকে ভিডিওটা আপলোড করছি এমসিকিউ নিয়ে, টপিক ওয়ার্ডস, কিওয়ার্ডস, এলিমিনেশন এন্ড এভরিথিং। ডু ওয়াচ দ্যাট ভিডিও। ওইটা দেখার পর আমার মনে হয় না এমসিকিউ তে আর কোনো সমস্যা থাকবে। বাট দিস আর দ্য জেনারেল আইডিয়াস, যে জেনারেল আইডিয়া গুলো আমার হচ্ছে গিয়ে মাথায় রাখা উচিত। ওকে, এরপরে আমরা কথা বলি হচ্ছে ম্যাপ নিয়ে। ম্যাপের জন্য the most important thing that you need to know is direction.
আমি দেখছি যে মানে আমাদের ডিরেকশন নলেজ অনেক খারাপ। ওকে, আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা ম্যাপের ভোকাবুলারি গুলো মুখস্থ করে রাখি। ম্যাপের ভোকাবুলারি গুলো মুখস্থ করলে হবে না, ম্যাপের ভোকাবুলারি গুলো শিখতে হবে। ডিরেকশনের কথা যেটা বললাম সেটা হচ্ছে you need to understand that when you are solving the map you are actually moving. Okay, so আমাকে মনে করেন বললো সোজা যেতে থাকতেছি, আমি সোজা যেতে থাকতেছি, and then আমাকে বললো টার্ন রাইট। সো মনে করেন আমি রাইট, এই যে দেখেন আমি রাইট টার্ন করলাম। ওকে, আমি যখন রাইট টার্ন করলাম, এখন যদি এই যে আমি রাইট টার্ন করে ফেলছি এভরিওয়ান, এখন যদি আমাকে বলে রাইটে যেতে, আমি কি সোজা যেতে থাকবো? অফকোর্স নট, আমাকে কি করতে হবে? রাইটে যেতে হবে। এই যে দেখেন আমি এই সোজা অবস্থায় ছিলাম, আই টার্ন টু দ্য রাইট, এন্ড দেন যখন আমাকে রাইটে যেতে বলতেছে আই টার্ন এট দ্যাট সাইড রাইট। এই জিনিসটা যখন আমরা সলভ করি আমি দেখি খাতায় কেউ ওই জিনিসটা করে না। খাতায় কি করে, সোজা যাচ্ছে, রাইটে যেতে বলছে গেছে, আবার রাইটে যেতে বলছে এদিকেই যাইতেছে। বিকজ এটা আপু রাইটে তো ছিলাম, তো আপনি রাইটে ছিলেন, এখন তো আপনার এটা কি রাইট না, এখন তো এটা স্ট্রেট হয়ে গেছে। তো এখন যদি আপনাকে রাইটে যেতে হয়, ইউ নিড টু গো টু দ্যাট সাইড। এটা সিম্পল লজিক। ওকে, রিয়েলি সিম্পল থিং। বাট খাতা কলমে যখন টুরি অবস্থায় করি, আমি জানি না হোয়াই ইউ গাইস মেস আপ। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কি করতে হবে? সলভ করতে হবে, এই এই প্রবলেম গুলার উপরে কাজ করতে হবে। আমি ক্লিয়ার? বোথ আর সারপ্রাইজড অ্যাবাউট, এরকম কোশ্চেনে সারপ্রাইজিং কোনো ওয়ার্ড খুঁজে পাই না, এতে কি করা যায়? সো সিনোনিম শিখতে হবে। সারপ্রাইজিং এর কি কি সিনোনিম কি হতে পারে? শকড হওয়া, অ্যাস্টনিশড হওয়া, ঠিক আছে? ইউ নিড টু লার্ন দ্য সিনোনিম। আপনি ওই কোশ্চেনটা সলভ করেন, অডিও স্ক্রিপ্টে গিয়ে দেখেন যে সারপ্রাইজিং এর সিনোনিম কি ব্যবহার করা হয়েছে, এন্ড ওই সিনোনিম গুলা শেখার চেষ্টা করেন। না রাসেল ভাইয়া, আমি যে কথাটা বলছি যে দুইজন স্পিকারের কথা বলে এবং একজন স্পিকারটা জানতে চায়, আমি তো বললাম যে আপনি অবশ্যই কি করেন, এমসিকিউ ক্যামব্রিজ 12-এ যান, টেস্ট 5-এ যান, 3 নম্বর এমসিকিউটা দেখেন, আমি একদম লোকেশন বলে দিছি। দুইজনের কথাই যখন বলতেছে অ্যাকর্ডিং টু বোথ স্পিকার্স, ওইটা আরেকটা কোশ্চেন টাইপ, ওটা ওপিনিয়ন ম্যাচিং, ঠিক আছে? যেটা বললাম দ্যাট এমসিকিউ ইজ আ ভাস্ট থিং। আমরা হচ্ছে যদি ক্লাসটা করেন, যেটা বারবার বলতেছি, ক্লাসটা করেন, ইউটিউবে আছে ক্লাসটা, ক্লাসটা করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন যখন বলতেছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার্স, হোয়াট ডাজ দ্যাট মিন? অ্যাকর্ডিং টু দ্য স্পিকার্স মানে যতজন স্পিকার আছে ততজনকে এগ্রি করতে হবে। সেখানে ট্র্যাপটা কি? সেখানে ট্র্যাপটা হচ্ছে একজন স্পিকার একটা কথা বলে, আরেকজন স্পিকার ওটার সাথে এগ্রি করে না, আরেকজন স্পিকার একটা কথা বলে, সেটার সাথে এগ্রি করে। সো এখানে কি হচ্ছে, আপনার মনে হচ্ছে দোনো স্পিকারের কথা তো পাইছি, ইয়েস দোনো স্পিকারের কথা পাইছেন, দ্যাটস দ্য ট্র্যাপ। কিন্তু কোশ্চেন কি বলছে? কোন অ্যান্সারটাতে দোনো জন স্পিকার এগ্রি করছে? তো যেই অ্যান্সারের পরে বলছে ইয়েস অ্যাবসলিউটলি, আই কান্ট এগ্রি মোর, ইউ হ্যাভ আ পয়েন্ট দেয়ার, এই কথাগুলো বলছে, সেটা অ্যান্সার। ওকে, সো যখন বোথ স্পিকার এর কথা থাকে তখন এই স্ট্র্যাটেজিটা ফলো করে। আমি না এত এত কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন মিস করে ফেলতেছি, বাট এমসিকিউ নিয়ে আমি যতটুকু ডিটেল বলতে পারছি আমি বলার চেষ্টা করছি। লিসনিং স্পিড কি বাড়ায় প্র্যাকটিস করতে হবে কিনা? যতক্ষণ না পর্যন্ত আপনি ব্যান্ড 7-এ পৌঁছাইতেছেন নর্মাল স্পিডে, যতক্ষণ না পর্যন্ত ব্যান্ড 7-এ পৌঁছাইতেছেন, বাড়াবেন না স্পিড। দ্য মোমেন্ট আপনি 2-3টা টেস্টে পর পর 7 পাইছেন, স্পিড বাড়ায় প্র্যাকটিস করেন। কেন? বিকজ যখন আমি 7 পেয়ে ফেলছি, আমার এইম হচ্ছে 8-9। সো অডিও স্পিড অনেক বেশি থাকলেও বা আমার মানে কোনো ভাবে যেন আমার নাম্বার মিস না যায়, এই জন্য 7 ক্র্যাক করার পরে আপনি হচ্ছে স্পিড বাড়াবেন, কিন্তু 7 পাওয়ার আগ পর্যন্ত এই কাজ ভুলেও করবো না। নর্মাল স্পিডে আমি 7 উঠাতে পারি না, স্পিড বাড়াতে আমি কিছুই বুঝবো না, ঠিক আছে? আর অবশ্যই বিবিসি নিউজ শুনবেন। আমি কিন্তু
আপনারা বাংলা নিউজ দেখেন না, শিরোনামগুলো যখন বলে তখন অনেক দ্রুত বলে না? তো বিবিসি নিউজ বুলেটিন গুলো যখন বলে ওগুলো কিন্তু খুব ফাস্ট বলে। ফাস্ট স্পিচ বোঝার জন্য এগেন আপনাকে ট্রেন করতে হবে ভাবে। তো আপনাকে ফাস্ট স্পিচেস শুনতে হবে। বিবিসি নিউজ শুনবেন, টক শো শুনবেন, ফাস্ট স্পিডের সাথে অডিওর নিজেকে ট্রেন করাবেন। রিডিং নিয়ে আজকে কোনো কথা হবে না। আচ্ছা, 6 মাস ধরে প্র্যাকটিস করেও যদি আপনার লিসেনিং স্কিল ডেভেলপ না হয়, ইদার আপনি ভুল ওয়েতে প্র্যাকটিস করতেছেন, ওর আপনি আসলে কোনো প্র্যাকটিস করতেছেন না। এই কথাটা বলছি না, এই কথাটা হার্শ। আমি আমার স্টুডেন্টদেরকে যখন এই কথা বলি, অনেকে মাইন্ড করে যে আপু আমি কষ্ট করতেছি, বাট আপনি আসলে বলতেছেন যে না আমি আসলে প্র্যাকটিস করতেছি না। না, আপনি করতেছেন না, বিকজ আপনি যে প্র্যাকটিস করতেছেন এটা আমরা বুঝবো বাই রেজাল্ট। 6টা মাস প্র্যাকটিস করার পরেও যদি আপনার রেজাল্ট ইমপ্রুভ না হয়, তাহলে দের ইজ নো প্রুফ। সো আমি যেহেতু আপনাকে পড়াই নাই, so আমি অ্যাকচুয়ালি জানি না যে আপনি প্র্যাকটিস কি করতেছেন, so আমি ধরে নিচ্ছি আপনি ভুল ওয়েতে আগাচ্ছেন। সো হোয়াট ইজ দ্য রাইট স্ট্র্যাটেজি টু প্র্যাকটিস, এটা নিয়ে আমি মানে লাস্টের দিকে কথা বলতাম যে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করব, বাট কোশ্চেনটা যেহেতু এখন পেয়েছি তো এখনই মেনশন করে দিই যে স্কিল ডেভেলপমেন্ট আপনি কিভাবে করবেন। প্রথমত, আপনি একটা টেস্ট দেন। আপনি বিগিনার, আপনি কোনো কোশ্চেন টাইপ জানেন নাই, কিছু জানেন নাই, ফাইন, নো প্রবলেম, টেক আ টেস্ট। 10 পাবেন, 20 পাবেন, যাই পাবেন, দ্যাটস ইউর বেসিক। ওকে, আপনি যে টেস্টটা দিচ্ছেন, দেখেন প্র্যাকটিস করার ওয়ে কি, 5 স্টেপে অ্যানালিসিস করা। উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক। একজন টিচার আপনাকে যতই স্ট্র্যাটেজি শিখাক, যতই শর্টকাট শিখাক, আমি তো এখন মনে করেন ফেসবুক খুললে দেখি শর্টকাটের ভিডিও, এই শর্টকাট বানাইতেছে, ও শর্টকাট বানাচ্ছে। মানে কয়েক বছর আগেও এরকম ছিল না, যারা পড়াতো জেনুইনলি পড়াতো, ট্রাস্ট মি। কিন্তু এখন এত শর্টকাটের পেজ শুরু হয়েছে, এটা মানুষকে আরো হচ্ছে গিয়ে মনে করেন ভুল পথে নিয়ে যেতেছে, বিকজ শর্টকাট কাজ করে না। সে আপনাকে শর্টকাট দেখাইতেছে একটা প্যাসেজে, তো আপনি ভাবতেছেন ওটা ওয়ার্ক করতেছে, কিন্তু ওই শর্টকাট আপনি ডিফারেন্ট প্যাসেজে অ্যাপ্লাই করেন, করবে না, বিকজ দ্যাটস নট দ্য কারেক্ট ওয়ে। এনিওয়েজ, we'll learn from our mistakes and we will develop from our mistakes as well. And আমরা আমাদের মিস্টেক থেকে শিখার বা মিস্টেক থেকে ডেভেলপ করার 5টা স্টেপ ফলো করবো। ফার্স্ট অফ অল, টেক আ টেস্ট। একদিন টেস্ট দিচ্ছেন, যেই টেস্টটা আপনি দিয়েছেন ওটাকে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস কিভাবে করবেন? ফার্স্ট অফ অল, আপনি যেগুলো কারেক্ট অ্যান্সার হয়েছে সেগুলোকে অ্যাসাইড করে দেন। যেগুলো কারেক্ট হয়েছে আমাদের ওটা নিয়ে কোনো কাজ নাই, যেগুলো ভুল হয়েছে সেগুলো নিয়ে বসেন। যেই কোশ্চেন গুলো ভুল হয়েছে ওই পার্টিকুলার পার্ট গুলো শুনেন, আবার শুনেন, রিপিট করেন। এবং ওই যে পার্টিকুলার পার্ট গুলো আপনার হচ্ছে গিয়ে রিপিট করে শুনছেন, অনেক অ্যান্সার আছে সেকেন্ড টাইম রিপিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা কোনটা অ্যান্সার হয় নাই, কেন হয় গেল। রিপিট করার পরেও আপনি যেগুলো বুঝতে পারেন নাই, অডিও স্ক্রিপ্ট বের করেন, লাইন বাই লাইন মিলান যে কেন আপনি জায়গাটা বুঝতে পারেন নাই। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করেন। অডিও স্ক্রিপ্টটা থেকে যতগুলো আনফ্যামিলিয়ার ওয়ার্ড আছে, প্রত্যেকটা আনফ্যামিলিয়ার ওয়ার্ডের মিনিং আপনি জানবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি, বিকজ ওয়ার্ডস বারবার বারবার রিপিট হয়। ওকে, আমি আপনাদেরকে বলছি ক্যামব্রিজ 11-এ যান, ক্যামব্রিজ 11-এর টেস্ট 2-তে যান, এমসিকিউতে যান। সেখানে গিয়ে আপনি দেখবেন যে এক্সটেরিয়র ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে প্রথম এমসিকিউতেই মনে হয়। এই সেম ওয়ার্ডটা আবারও ক্যামব্রিজ 11-এর টেস্ট 3-তে ব্যবহার করা হয়েছে ম্যাচিং ইনফরমেশনে। তো এই যে ওয়ার্ডস গুলা যেগুলো রিপিট হইতেছে, আপনি শুধু টেস্টের পর টেস্ট দিতেছেন। এই যে আমি বলছি না যে আপনি শুধু প্র্যাকটিস করতেছেন না, আপনারা মনে করেন যে টেস্ট দেওয়াই প্র্যাকটিস করা না। টেস্ট দেওয়া ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইউর প্র্যাকটিস, ওটাতে কিছুই হইতেছে না। তো আমরা টেস্টের পর টেস্ট দিই, কিন্তু টেস্ট থেকে আর শিখি না। সো টেক আ টেস্ট, অ্যানালাইজ ইউর মিস্টেক, লার্ন অল দি আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। প্রথম প্রথম সব আনফ্যামিলিয়ার ওয়ার্ডস শুনবো, শিখবো, ওগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স মেক করব, যাতে করে পরে যখন ওই ওয়ার্ডটা আমার কাছে আসবে আমার যেন নিয়ে কোনো কনফিউশন না থাকে। এন্ড ফাইনালি, অডিওটা ছেড়ে লাইন বাই লাইন অডিও স্ক্রিপ্ট মিলাবো, কোন ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ধরতে পারি নাই, কোন ওয়ার্ডটা আমি ধরতে পারি নাই, সেটা বোঝার জন্য। আপনি যদি একটা টেস্ট দেন, তারপরে 1-1.5 ঘন্টা লাগে এভাবে অ্যানালাইসিস করেন, আর আপনি যদি 15টা টেস্ট দেন, আপনার লিসনিং ডেভেলপ হইতে বাধ্য। এট দ্য সেম টাইম যদি আপনি টেড টকস এন্ড টক শো শুনেন, ওই দুটো তো স্কিল ডেভেলপমেন্ট, ওই দুটো করতেই হবে, ওই দুটো না করলে হাজার টেস্ট দিয়ে কোনো লাভ হবে না। সো দ্যাটস হাউ ইউ প্র্যাকটিস।
6 মাস এইভাবে প্র্যাকটিস করে দেখেন। ওকে, আচ্ছা। বক্স ম্যাচিং এর জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। বক্স ম্যাচিংটা সবার লাস্টে রাখছি বিকজ বক্স ম্যাচিং এর কোনো স্ট্র্যাটেজি নাই। যে আপনাকে বলবে বক্স ম্যাচিং এর স্ট্র্যাটেজি আছে সে আপনাকে মিথ্যা কথা বলতেছে। আমি বলতেছি, ওকে, আই উড গ্যারান্টি দ্যাট দ্যাট পারসন ইজ লাইং যে আপনাকে বলতেছে যে বক্স ম্যাচিং এর স্ট্র্যাটেজি আছে। বিকজ বক্স ম্যাচিং পুরোটা ভোক্যাবের উপরে ডিপেন্ড করে, পুরোটা ভোক্যাবুলারি। আমাকে বক্স ম্যাচিং এ কি করতে হয়, অডিওর সাথে কোনটার প্যারাফ্রেজিং মিলছে সেটা মিলাইতে হয়। এটা এমসিকিউ না, তাই এখানে কোনো এলিমিনেশন স্ট্র্যাটেজি নাই। এমসিকিউ তে কি হয়, 3টা অপশনের একটা ট্রু, বাকি 2টা ফলস। তো ফলস গুলোকে আমি এলিমিনেট করতে পারি, কিন্তু ম্যাচিং ইনফরমেশন বা বক্স ম্যাচিং এ প্রত্যেকটাই তো অ্যান্সার। প্রত্যেকটাই যেহেতু অ্যান্সার, আমি কোনোটাকে কি করতে পারবো না, এলিমিনেট করতে পারবো না। আমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কোনটার সিনোনিম কোনটার সাথে মিলতেছে সেটা উপরে কাজ করতে হবে। সিনোনিম ধরতে পারলে বক্স ম্যাচিং এর অ্যান্সার পারবো, সিনোনিম ধরতে না পারলে বক্স ম্যাচিং এর অ্যান্সার পাবো না। দের ইজ নো শর্টকাট। এই কথা শুনে যদি আপনারা সবাই লাইফ থেকে চলে যান তাও আমার কিছু করার নাই। যদি মনে হয় যে না আপু স্ট্র্যাটেজি দেন, আপু নিজেই জানে না, তাও আমার কিছু করার নাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ট্র্যাপস আছে, ম্যাথস এর আছে, এমসিকিউ আছে, পার্ট 4 এর আছে, সবগুলো নিয়ে কথা বলেছি। যেগুলোর আছে অনেস্টলি এন্ড ট্রুলি আমি সেগুলো দিতে পারবো, যেগুলোর নাই সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। দেয়ার আর সার্টেন কোশ্চেন টাইপস যেটা অ্যাকচুয়ালি স্কিল ডিপেন্ডেন্ট। আপনার স্কিল থাকলে আপনি পারবেন, না থাকলে পারবেন না। আপনি সাঁতার জানেন না, পানিতে ফালাই দিলেই তো আপনি সাঁতার দিতে পারবেন না, তাই না? কোনো শর্টকাট দিয়ে তো আপনি সাঁতার দিতে পারবেন না। ঠিক একই ভাবে আপনার যদি ভোক্যাব স্কিল না থাকে আপনি বক্স ম্যাচিং করতে পারবেন না। বক্স ম্যাচিং এর প্রত্যেকটা ভোক্যাবের উপর ডেভেলপ করে। আপনাকে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস জানতেই হবে। আপনার ভোক্যাব ভালো, তো আপনি এটা ভালো করতে পারবেন। এগেন ভোক্যাব কিভাবে শিখবেন, ওই অ্যানালাইসিস এর মাধ্যমে। সো বক্স ম্যাচিং সলভ করেন, ওইটার কোন কোন ওয়ার্ড আপনি জানেন না শিখেন, পরবর্তীতে ওটা পাবেন। পরবর্তীতে এটা পাবেন, আমি বলছি আপনি নোট করে নেন। আপনি মনে করেন ক্যামব্রিজ 11 এর লিসেনিং টেস্ট যে হচ্ছে গিয়ে 3 আছে, সেটার বক্স ম্যাচিং এ একটা ওয়ার্ড আছে দ্যাট ইজ রিলোকেট করা। ওকে, সেম ওয়ার্ডটা গিয়ে আবার হচ্ছে আমাদের ব্যবহার করা হয়েছে ক্যামব্রিজ 11 এর টেস্ট করে বক্স ম্যাচিং এ। সো ওয়ার্ড বারবার কি হয়, রিপিট হয়। সো আপনি যদি শুরু করবেন ক্যামব্রিজ 9-10 দিয়ে, 9-10-11-12-13-14 এই 6টা বইয়ের যত ভোক্যাব আছে ক্যামব্রিজের অডিও স্ক্রিপ্টের পুরোটা শিখে ফেলেন, তাহলে আপনার হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস জানা হয়ে যাবে। এই জিনিসগুলো করলেই আপনি হচ্ছে বক্স ম্যাচিং এ ভালো করতে পারবেন। ভোক্যাব জানলে ভালো করতে পারবো, ভোক্যাব না জানলে করতে পারবো না। দেয়ার ইজ নো শর্টকাট এন্ড স্ট্র্যাটেজি আনফরচুনেটলি। এই তো ওভারঅল আমাদের আজকের হচ্ছে গিয়ে কথাবার্তা এন্ড ডিসকাশন। Last few moments এ I'll just take last few questions. ক্যামব্রিজ 9 থেকে স্টার্ট করবেন, 14 পর্যন্ত প্র্যাকটিস করবেন, বাকিগুলো টেস্ট দিবেন। I have talked a lot, আমার চাপা ব্যথা করতেছে, so I would end the session. If you guys liked the session, let me know, তাহলে এরকম আরো সেশন নিব। ইউটিউবে আপনাদের ক্লাস লিংক দিয়ে দিব না আমি? জি, ব্লিঙ্ক বাই ম্যালকম গ্ল্যাডওয়েল, এটাই। ইটস আ গুড বুক। আচ্ছা, অ্যাবাউট মাই কোর্সেস, 25th জুলাই থেকে আমাদের ফুল কোর্স স্টার্ট হচ্ছে। এটা একটা 2 মাসের প্ল্যান। আপনারা 60 দিনের হচ্ছে একটা গাইডলাইন পাবেন, এবং টোটাল 50টা ক্লাসেস পাবেন আপনারা, যার মধ্যে 40টা রেকর্ড ক্লাস হবে, প্রত্যেকটা মডিউলে 10টা করে, এবং 10টা রেকর্ডেড ক্লাস থাকবে। মানে 40টা লাইভ ক্লাস থাকবে, 10টা রেকর্ডেড ক্লাস থাকবে, এবং প্রত্যেক ফ্রাইডেতে স্পিকিং সেশন থাকবে, প্র্যাকটিস সেশন। আই উইল আস্ক ইউ গাইস কোশ্চেনস এন্ড
you would answer and I will find out your mistake evaluate করার মতো যেটা। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা করব। কোর্স ফি হচ্ছে আমাদের 5,500। 2 মাসের আপনারা কমপ্লিট গাইডলাইন পাবেন, প্রতিদিনের টাস্ক পাবেন। রুটিন আমি এই পর্যন্ত অনেকবার গ্রুপে শেয়ার করছি, আরো ডিটেলস এর জন্য ইনবক্স করতে পারেন। এট দ্য সেম টাইম আমাদের স্পিকিং কোর্স শুরু হচ্ছে 25 জুলাই থেকেই রাত 9:30টায়। ওটার ফি হচ্ছে গিয়ে 2000। সো আপাতত আমাদের এই দুইটা কোর্স আছে, আইএলটিএস ফোন কোর্স আর এবং হচ্ছে স্পিকিং এর কোর্স। ওকে, আচ্ছা। আহ সাফিক্স প্রিফিক্স এর পিডিএফ আমি দিতে পারবো না আজকের জন্য। যে স্লাইডটা বানাইছি সেটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু সাফিক্স প্রিফিক্স এর পিডিএফটা ইজ ফর মাই পেইড স্টুডেন্টস। অনেস্টলি আমার ফ্রি সেশন এর পিডিএফ এন্ড আমার পেইড স্টুডেন্টস এর জন্য পিডিএফ ডিফারেন্ট ভাবে তৈরি করা, ডেফিনেটলি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম টু থিঙ্ক যে ফ্রিতে যেগুলো পাচ্ছে ওগুলো তারা টাকা দিয়ে পাবে। আই ওয়ান্ট টু মেক দেম স্পেশাল, সো তাদের জন্য আমি স্পেশালি পিডিএফ বানাই। সো ওই নাউনের এটা আমি জাস্ট দেখানোর জন্য করছিলাম, বাট ইটস ফর মাই পেইড স্টুডেন্টস যারা ফুল কোর্সে অ্যাডমিশন নিচ্ছে। সো ওটা আমি দিতে পারবো না, আজকের পিডিএফটা আমি দিয়ে। স্পেলিং 1200 ওয়ার্ড, এটার পিডিএফ আমি অলরেডি একবার শেয়ার করছিলাম, বাট এগেন আমি আজকে আবার শেয়ার করে দিব না। রিডিং এ পর্যন্ত অনেক লাইভ ক্লাসেস করছি। আচ্ছা, ক্যামব্রিজের মক টেস্ট আপনি কোথেকে পাইছেন আগে আমাকে সেটা বলেন। আমরা যেই হচ্ছে মনে করেন বিভিন্ন যে সেন্টার গুলোতে মক টেস্ট দেই, ওগুলোর সাথে মেইন এক্সামের আসলে কোনো কানেকশন নাই। ক্যামব্রিজ বইগুলো আপনারা ভালো করে সলভ করেন এবং মেইন এক্সামে আপনি ওই সিমিলার প্যাটার্নের কোশ্চেনই পাবেন। ওকে, বিভিন্ন সেন্টার মক টেস্ট অনেক কঠিন করে। Okay, I have been in this field for a long time, so I know that. Because তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তার যদি কঠিন কোশ্চেন করে, they would be able to make the students feel low about themselves and then কোর্স এনরোল করা যাবে। এটা অনেক পুরোনো টেকনিক্স হয়ে গেছে। এগুলো এই ট্র্যাপে যদি আপনারা হচ্ছে গিয়ে পড়ে যান তাইলে দ্যাটস আ মিস্টেক। ওকে, এই সময়ে এসে এই টাইমে এসে এইসব জিনিসে পড়া উচিত না। ক্যামব্রিজের বইগুলোই আপনারা সলভ করেন। প্র্যাকটিস করা হলে মক টেস্ট কি ভাই, 1 ঘন্টা টাইমিং প্র্যাকটিস, তাই না? তো আপনি বাসায় সবকিছু দরজা জানলা বন্ধ করে 1 ঘন্টা স্টপওয়াচ ধরে 1 ঘন্টার মধ্যে সলভ করেন। বি অনেস্ট উইথ ইউরসেলফ, তাইলেই হয়। তাইলে রিডিং লিসনিং মক টেস্টের জন্য কোথাও যাওয়া লাগে না, ঠিক আছে? সো এই জিনিসটাই করেন। আর এমনি জাস্ট একটা এক্সাম এনভায়রনমেন্টের জন্য মক টেস্ট দিয়ে আসতে পারেন, বাট অনেস্টলি এগেন মক টেস্টের এনভায়রনমেন্ট আর মেইন এক্সামের এনভায়রনমেন্ট কোয়াইট ডিফারেন্ট। বাট তাও যদি দিতে চাই আমি তাহলে দিতে পারেন। ওকে, সো এভরিওয়ান, আমাদের ফুল কোর্স স্যাটারডে থেকে স্টার্ট হবে। ইফ ইউড লাইক টু জয়েন ইউ ক্যান ইনবক্স আস ফর দ্য ডিটেলস। আজকে সেশন এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর জয়নিং। আসসালামু আলাইকুম সবাইকে।